তার মানে এখনো যদি আমরা কোনো আন্দোলন দাঁড় করাইতে চাই মুসলমানদের মধ্যে পুনর্জাগরণমূলক কোনো আন্দোলন, সেক্ষেত্রে আমরা এই মডেলটা ফলো করা, এই জমিনের সাথে আমরা দেখব কিভাবে এই এলাকার মানুষের অবস্থা, তবিয়ত, এই জমিনের অবস্থা সবকিছু মিলাই ফরেজি আন্দোলন কতটা প্রাসঙ্গিক এই জমিনের সাথে। সুতরাং এখনকার কোনো আন্দোলন শেপ করতে হলে আমরা ফরেজি আন্দোলনটাকে একটা ছাঁচ হিসেবে রাখতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো আন্দোলনের একটা পর্যায়ে আপনাকে প্যারালাল গভর্নমেন্ট, প্যারালাল ফোর্স, প্যারালাল বিচার ব্যবস্থা এগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, ইভেন আমরা যদি দেখি যে সিরিয়া, যদি আপনি সোমালিয়া দেখেন প্যারালাল গভর্নমেন্ট আছে। তালেবান টেক ওভার করার আগে তাহলে সমস্ত গ্রাম অঞ্চলে প্যারালাল গভর্নমেন্ট চালাইছে, শুধু শহরগুলোতে আমেরিকার কন্ট্রোল ছিল। সুতরাং যে কোনো দিনই জাগরণমূলক আন্দোলন যখন পলিটিক্যাল টার্ন নিবে, এটার খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্যারালাল সংগঠনগুলো তৈরি হওয়া। এখন আমরা একটু ফরাইজি আন্দোলনের পটভূমিটা একটু দেখি যে ফরাইজি আন্দোলন যে সময় হয়েছে সেই সময় মুসলমানদের কি অবস্থা ছিল। পশ্চিমের স্কলার এটাও লিখছেন শুধুমাত্র গরুর গোশত খাওয়া এবং খতনা ছাড়া মুসলমানিত্বের আর কোনো কিছু তাদের মধ্যে ছিল না। ফরাইজিরা যখন মেহনত করে 1820 সালে, 1818 থেকে শুরু, 1840 সালের মধ্যে ঢাকা শহরের 2/3 মানুষ ফরাইজি হয়ে গেছে। সিপাহী বিদ্রোহ, আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলন, ওই সময়ে বাংলাদেশ এলাকায় বাংলাদেশি সোলজারকে ডিপ্লয় করা হইতো না। বাংলাদেশ এলাকা কেন বলেন তো? ধারণা করা হয়তো এদের মধ্যে ফরাইজি আছে। ফরাইজিরা কোনো সরকারি আদালতে খলিফার হুকুম ছাড়া যেতে পারবে না। অধিকাংশ মামলা খলিফারাই মীমাংসা করবে এবং দ্রুত শাস্তি কার্যকর করবে। হ্যাঁ, এটা আমরা দেখছি যে আফগানিস্তানে এই দ্রুত শাস্তি কার্যকরের কারণে সেকুলার কোর্টের চেয়ে ইসলামী শরিয়া কোর্ট এটা মানুষের বেশি মানুষ মিস করে ইসলামকে। মানুষকে ইসলাম মিস করানো, পিপল উইল মিস ইসলাম, যে হারে এখানে ইসলাম থাকলে কত ভালো হতো। অলরেডি মানুষ করে। আছিয়ার মৃত্যুর পর তারপর হচ্ছে আপনার ওই যে মাথা থেতা থাকলে মারলো, অনেক মানুষ কিন্তু যারা ইসলামপন্থী না তারাও এগুলো পোস্টার দিচ্ছে অনেক সময় যে এটা হওয়া উচিত। দেখেন না কি করে, ওই যে কি বলে 1 টাকা কেজি ফুলকপি গরুরে খাওয়ায় দেয়, তারপর টমেটোর ক্ষেত কেটে ফেলায় দেয়, মন রাগে দুঃখে দাম পায় না। এই জিনিসগুলো এখনো আছে, প্রাসঙ্গিক এখনো। ফরেজি আন্দোলন আমি 100% প্রাসঙ্গিক মনে হয় আমার কাছে। আজকে আমাদের আলোচনার বিষয়টা এখানে আজকে ফরাইজি আন্দোলন এবং আমাদের বর্তমান সময়ে এটার প্রাসঙ্গিকতা কতটুকু। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমি কিছু কথা বলি। এর প্রিভিয়াস আমাদের যে আন্দোলনের যে ইতিহাস, ব্রিটিশের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন কৃষক বিদ্রোহ এবং এছাড়াও আরো পৃথিবীতে আরো যে সংগ্রামের ইতিহাসগুলো আছে, বিভিন্ন বিপ্লব, তো এইগুলা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি হুবহু কিন্তু আমরা ওই আমাদের বর্তমান প্রেক্ষাপট কিন্তু হুবহু একরকম না, ঠিক না? ওই সময় যেটা হয়েছে আজকের যুগে এটা একইভাবে প্রাসঙ্গিক হবে, এটা একরকম না। কিন্তু আমরা অনেক কিছু মিলাতে পারবো, অনেক কিছু মিলবে। হ্যাঁ, যেটা থেকে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো নির্ধারণ করতে পারি। তো আমরা মূল আলোচনায় ঢুকে যাই। ফরাইজি মুভমেন্ট, এটা আমরা অলরেডি এটা সম্পর্কে আমরা ছোটবেলা থেকে অনেক কিছু পড়ছি, আমরা অনেক কিছু জানি যে ফরাইজি মুভমেন্টটা মূলত হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার হাত ধরে এই মুভমেন্টটা শুরু হয় বাংলাদেশে। আজকে শরীয়তপুর জেলা তার নাম অনুসারে নামকরণ করা, তাই না? হাজী শরীয়তুল্লাহ। তো ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা আগে একটু দেখি যে হাজী শরীয়তুল্লাহ উনি এই ফরাইজি মুভমেন্টটা শুরু 1818 সাল থেকে এবং এটা এখনো কিন্তু আছে। এটা আমরা বাংলাদেশ ফরাইজি জামাত নামে এটাকে আমরা চিনি, বাংলাদেশ ফরাইজি জামাত। হ্যাঁ, এবং লাস্টে আমি এটা জানার চেষ্টা করছি বর্তমানে যিনি ফরাইজি মুভমেন্টের যিনি দায়িত্বশীল তার একটা ভিডিও, আমি জানি না ভিডিওটা আসছে কিনা, আমরা দেখবো ওটা চলে কিনা। তো হাজী শরীয়তুল্লাহর যদি সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করি, মূলত উনি একজন আলেম। উনি পড়াশোনা করতে গেছেন মক্কাতে, 2 দফা উনি মক্কাতে ছিলেন, 2 বার। এবং এমন একটা সময় মক্কাতে উনি ছিলেন যে সময়টা ওয়াহাবি আন্দোলন, যারা আমরা জানি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওনার আন্দোলন তখন মক্কাতে অনেক জনপ্রিয়তা পাচ্ছে এবং 1815 থেকে 17 এর মধ্যে তারা হেজাজকে তারা দখল করে। এই সময়টা কিন্তু খুবই ভাইটাল। আমরা দেখব যে পৃথিবীতে যত আন্দোলন দিনী মানে কলোনিয়াল ওয়ার্ল্ডে যত দিনী জাগরণ তৈরি হয়েছে, এটা সবগুলোর পিছনে ওয়াহাবি আন্দোলনের ভূমিকা আছে। হ্যাঁ, আমি এখানে মূলত আজকে আলোচনাটা যে বই থেকে করতেছি, আপনারা এই বইটা হয়ে যারা আগ্রহী আরো বিস্তারিত জানতে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। ফরাইজি আন্দোলন একটি আদর্শিক লড়াই, ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ ওনার লেখা একটা পিএইচডি থিসিস এইটা। এবং উনি ফরাইজি আন্দোলনের উপরে যত বই এতদিন পর্যন্ত লেখা হয়েছে এই সবগুলোর উপরে উনি এটা রিভিউ করছেন। সবগুলার যেই পয়েন্টগুলো মনে হয়েছে তার কাছে দুর্বল অন্য দলিলের প্রেক্ষিতে, সেগুলোকে উনি খণ্ডন করছেন এবং বিস্তারিত একটা আলোচনা উনি এখানে নিয়ে আসছেন। সে বিষয়ে আমরা আস্তে আস্তে ভিতরে আস্তে আস্তে ঢুকবো। আমরা তার একটু দেখে নিই যে হাজী শরীয়তুল্লাহ উনি 1818 আন্দোলন শুরু করেন মক্কা থেকে এসে। হ্যাঁ, সেখানে উনি
ওয়াহাবি আন্দোলনের দ্বারা প্রভাবিত হন, যেরকম কলোনিয়াল ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় মুসলমানদের আন্দোলনগুলা এই ওয়াহাবি আন্দোলনের একটা বড় ভূমিকা আছে। ২ নম্বর হচ্ছে যখন ১৮৪০ সালে উনি ইন্তেকাল করেন, এরপরে ওনার সন্তান মহসিন উদ্দিন দুদু মিয়া, এই নামটা আমরা জানি। এগুলো আমরা সব আমাদের ছোটবেলায় আমরা পড়াশোনা করছি এগুলো নিয়ে। তখন দুদু মিয়া এই আন্দোলনের হাল ধরেন এবং তখন দেখেন টাইম পিরিয়ডগুলোতে তুমি মার্ক করছি। হ্যাঁ, দেখেন দুদু মিয়া কতদিন চালায়, প্রায় ২২ বছর উনি আন্দোলনটা চালায়। হ্যাঁ, এবং দেখেন মক্কাতে, এই যে এখানে পাশে লেখা আছে, মক্কাতে হাজী শরীয়তুল্লাহ ছিলেন ১৭৯৯ থেকে ১৮১৮ সাল পর্যন্ত। এই সময়টা উনি মক্কাতে ছিলেন। তিতুমির দেখেন, তিতুমিরের মানে একই কাছাকাছি সময়ে তিতুমিরও মক্কাতে ছিলেন। হ্যাঁ, ১৮২২ থেকে ১৮২৩ সাল। এই সময়গুলো আমি সামনে নিয়ে আসছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে তিতুমিরের আন্দোলনের উপরেও ওয়াহাবি আন্দোলনের একটা প্রভাব ছিল। এবং এই বইয়ের মধ্যে উনি লিখছেন যে আসলে আমরা যত যাই বলি না কেন যে ইসলামের যে পুনর্জাগরণ এবং ইসলামের যে পলিটিক্যাল ফিলোসফি যেটা, হ্যাঁ, সেটা শেপ করার ক্ষেত্রে এই ওয়াহাবি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে পরের জন যিনি গিয়াসউদ্দিন হায়দার, উনি খুব অল্প সময়, মাত্র ২ বছর। এরপরে নয়া মিয়া, হ্যাঁ, নয়া মিয়া, উনি প্রায় দেখেন কত বছর, প্রায় ২০ বছর। আব্দুল গফুর নয়া মিয়া, এই নয়া মিয়া হচ্ছে দুদু মিয়ার ছেলে। হ্যাঁ, গিয়াসউদ্দিন হায়দার এক ছেলে, নয়া মিয়া হচ্ছে তার ছোট ভাই। আচ্ছা, এরপরে কে? এরপরে আমরা দেখতে পাই একজনকে খান বাহাদুর সাইদুদ্দিন আহমদ। খান বাহাদুর সাইদুদ্দিন আহমদ, নাম দেখেন খান বাহাদুর, তার মানে এখানে একটা ঘাপলা আছে। হ্যাঁ, তার মানে এই সময়ে ফরাইজি আন্দোলন একটা ব্রিটিশের সাথে একটা সুসম্পর্কে চলে যায়, যার কারণে পরবর্তীতে এই ব্যক্তিকে খান বাহাদুর উপাধি দেওয়া হয়। এখানে কিছু ইনসাইট আছে, আমরা এটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। উনিও প্রায় দেখা যায় প্রায় ১৬ আর ৬ প্রায় ২২ বছর উনি ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। এরপরে আসেন বাদশাহ মিয়া। বাদশাহ মিয়া দেখেন কত বছর, অনেক বছর, হ্যাঁ, প্রায় ৫৩ বছর তিনি এই ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন এবং এদের অবদানগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এরপরে দুদু মিয়া, দ্বিতীয় দুদু মিয়া মানে ফরাইজি আন্দোলনের নেতৃত্বে আসেন এবং বর্তমানে তিনি হচ্ছেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান মিয়া। এগুলো আমরা সামনে আবার আমাদের আসবে। ফরাইজি আন্দোলনটা বুঝতে হলে এটাকে আমরা কয়েকটা ভাগে যদি ভাগ করে নেই, তাহলে পরে আমরা এখনকার যুগে আমাদের কি করণীয় এটা নিয়ে আমরা রিলেট করতে পারবো ইনশাআল্লাহ। ফরাইজি আন্দোলন মানে মূলত একটা ধর্ম সংস্কার আন্দোলন। হ্যাঁ, মূলত এটার আরো অন্য ডাইমেনশন ধর্ম সংস্কার থেকে আসবে, কিন্তু এটা নিয়ে বিভিন্ন স্কলার বিভিন্নভাবে লিখছেন। যারা কমিউনিস্ট তারা এটাকে একটা শ্রেণী সংগ্রাম হিসেবে দেখানোর চেষ্টা করছে, যারা সেকুলার তারা এটাকে একটা কৃষক সংগ্রাম হিসেবে দেখানোর চেষ্টা করছে, বা উপনিবেশ বিরোধী একটা আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছে। আবার যারা দেখা যাচ্ছে যে যারা ফরাইজি স্কলার তারা আবার শুধুমাত্র এটাকে ধর্মতাত্ত্বিক আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু এর যে একটা সামগ্রিকতা, হ্যাঁ, এটা যে ধাপে 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 এটার যে একটা ধর্ম সংস্কার আন্দোলন হওয়া সত্ত্বেও এটার যে একটা রাজনৈতিক ভিশন ছিল, এবং ভিশনটা কেমন ছিল, উপনিবেশ বিরোধীও ছিল, একই সাথে ইংরেজ তাড়ানোর ব্যাপারও ছিল, মুসলিম ইমারা গঠনেরও ব্যাপার ছিল, সবকিছু ছিল। এই পুরো বিষয়টা আসলে এই বইটার মধ্যে আপনারা এই গবেষণার মধ্যে উনি বিস্তারিত দেখানোর চেষ্টা করছে, যে এক একজন স্কলার জিনিসটাকে এক এক দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে ব্যাপারটা এটা না, ব্যাপার তার অন্য একটা ডাইমেনশনও ছিল যেটা বাদ পড়ে গেছে। তো এই বইটার মধ্যে উনি সবানোর চেষ্টা করছেন। আমি এই দেখেন একটা ছবি, একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে প্রথমে ফরাইজি আন্দোলন একটা আকীদা এবং ধর্ম সংস্কার আন্দোলন, কিছুদিন যাওয়ার পরে এটা হয়ে গেল একটা আর্থসামাজিক আন্দোলন। কিছুদিন, বিশেষ করে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের শুরুর দিকে ১৮১৮ থেকে শুরু করে শুরুর অংশটা এটা একদম নিপাট একটা ধর্ম সংস্কার আন্দোলনই ছিল। হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহর জীবনের শেষের দিকে এবং দুদু মিয়ার পুরা সময়টা জুড়ে এইটা একটা আর্থসামাজিক আন্দোলন ছিল, এবং দুদু মিয়ার জীবনের শেষ দিক থেকে শুরু করে নিয়ে নয়া মিয়ার বড় একটা সময় ধরে এটা একদম একটা মোটা দাগে একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়ে গেছে। তার মানে এখনো যদি আমরা কোনো আন্দোলন দাঁড় করাইতে চাই মুসলমানদের মধ্যে, পুনর্জাগরণমূলক কোনো আন্দোলন, সেক্ষেত্রে আমরা এই মডেলটা ফলো করা, এই জমিনের সাথে আমরা দেখব কিভাবে এই এলাকার মানুষের অবস্থা, তবিয়ত, এই জমিনের অবস্থা সবকিছু মিলাই ফরেজি আন্দোলন কতটা প্রাসঙ্গিক এই জমিনের সাথে। সুতরাং এখনকার কোনো আন্দোলন শেপ করতে হলে আমরা ফরেজি আন্দোলনটাকে একটা ছাঁচ হিসেবে রাখতে পারি, হ্যাঁ, এবং এই পদ্ধতিগুলো আমরাও অবলম্বন করতে পারি। ফরাজি আন্দোলনের সাথে সমসাময়িক আরেকটা আন্দোলন বাংলাদেশ মানে বাংলা অঞ্চলে, শুধু বাংলা অঞ্চলে না, ভারত উপমহাদেশে চলছিল, সেটা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন। একই সমসাময়িক, এই যেখানে ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ববঙ্গ এলাকাটায় মেইনলি ফরাজি আন্দোলনটা বেশি প্রভাবশালী ছিল, এবং পশ্চিমবঙ্গের এলাকাটা এবং উত্তরবঙ্গ ওই এলাকা জুড়ে তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলনটা বেশি প্রভাব বিস্তার করছিল।
এবং ফরাজি আন্দোলনটা মেইনলি পূর্ববঙ্গ এবং আসাম, ত্রিপুরা মিলে একটা বড় একটা জায়গা জুড়ে এটা ছিল আর কি। আচ্ছা, তো এটা আমার পাশের যে লেখাটা এটা হচ্ছে মঈনুদ্দিন আহমদ খান ওনার লেখা রিসার্চ পেপার থেকে এই অংশটা আমার আনা, যে ওয়াহাবিজম যেটা ওয়াহাবি আন্দোলন এইটা সেই সময়কার পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়ায় পাদুরি আন্দোলন চলতেছে, লিবিয়ায় সানুসি আন্দোলন চলতেছে, হ্যাঁ নাইজেরিয়াতে একটা আন্দোলন চলতেছে ফুলানি, এটা কি নাইজেরিয়াতে না অন্য কোথাও, হ্যাঁ নাইজেরিয়াতে ফুলানি আন্দোলন চলতেছে, বাংলাদেশে এখানে আহলে হাদিস আন্দোলন যেটা ওটাকেও রিলেট করছেন, হ্যাঁ তারপর হচ্ছে তরিকায়ে মুহাম্মাদিয়া, কিছুদিন পর আমরা এসে দেখবো যে তিতুমিরের আন্দোলন, মানে এই সব কিছুর কিন্তু একটা মোটিভেটিং ফোর্স হচ্ছে এই ওয়াহাবি আন্দোলন থেকে উনি এটা দেখানোর চেষ্টা করছে। এবং সবগুলার কমন টাইপ একরকম, যে তারা তাওহীদের পুনর্জাগরণ, মানে আকীদা সংস্কার, বিদআতের সংস্কার, হ্যাঁ তারপর হচ্ছে তাদের মধ্যে কি বলে উপনিবেশীদের জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়া, হ্যাঁ এবং আলটিমেটলি একটা উপনিবেশী শক্তিকে হটায়ে সেখানে একটা ইসলামী ইমারত কায়েম করা। সবারই লক্ষ্য একই লক্ষ্য, এই সবগুলো আন্দোলনের মোটা দাগে লক্ষ্যটা একই রকম। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে যদি আমরা যাই, এখন আমরা একটু ফরাজি আন্দোলনের পটভূমিটা একটু দেখি, যে ফরাজি আন্দোলন যেই সময় হয়েছে সেই সময় মুসলমানদের কি অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা ছিল মুসলমানদের, হ্যাঁ এমনকি কোন কোন পশ্চিমের স্কলার এটাও লিখছেন শুধুমাত্র গরুর গোশত খাওয়া এবং খতনা ছাড়া মুসলমানিত্বের আর কোনো কিছুই তাদের মধ্যে ছিল না। এমনকি আমরা তবলিগের ইতিহাসে আমরা জানি তাই না, যে তাদের নামও হয়তো হিন্দু নাম, তারা কানে দুল পড়তো এবং আরো অনেক কিছু এখানে আনছেন, যে সুফিদের মাধ্যমে বা এই ভূখণ্ডে ইসলামের প্রচার হয়েছে ওই সুফিরাই করাপ্টেড হয়ে গেল, কলুষিত হয়ে গেল, তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিদাত এই সমস্ত জিনিসপত্র কুসংস্কার ছড়ায় গেল, তারা চাঁদ সূর্য এবং আগুনকে সম্মান করত। আমি পাশে তুলনীয় লিখে আমি আনছি যে ফরাজি আন্দোলনের সময়ে মুসলমানদের যে অবস্থা ছিল আজকেও মুসলমানদের অবস্থা ওই রকমই, হয়তো একটু ভিন্ন অ্যাঙ্গেলে। ঠিক আছে, আপনারা দেখবেন যে সুফিরা যেরকম করাপ্টেড হয়ে গেছে, আপনারা দেখবেন যে এখন আমরাও দেখতে পাই যে দেখা যাচ্ছে যে আমাদের কি বলে এটাকে, যারা ধর্মীয় কর্তৃপক্ষের মাঝেও আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কি বলে অসঙ্গতি, বিভিন্ন ধরনের আমরা অনেকেই যারা সচেতন মানুষ, চিন্তিত মানুষ, তারা এটা নিয়ে খুব আফসোস করেন যে কেন এরকম কেন হচ্ছে, আমরা কেন আমাদের মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি, এরকম একটা বিষয় কিন্তু এখানে আছে। 2 নম্বর হচ্ছে চাঁদ সূর্য আগুনকে তারা যেভাবে সম্মান করে তো একই রকম করতো, আজকে আমরা আমাদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমরা এরকম কিছু জিনিসকে এই ধরনের মূর্খতার কারণে সম্মান করি, তাই না? যেমন আমরা বিভিন্ন শিখা অনির্বাণ আছে হ্যান ত্যান, হ্যাঁ আমরা দেশ মাতা এই যে কিছু কনসেপ্টকে আমরা ওই রকম রিভিয়ার করি, সম্মান করি। 3 নম্বর হচ্ছে তারা হিন্দু স্ত্রী গ্রহণ করত, হিন্দু অবস্থায় হিন্দু স্ত্রীকে গ্রহণ করত। আজকে আমরাও আমাদের ছেলেদের মধ্যে দেখতেছি যে মুসলিম মেয়েরা হিন্দুদেরকে বিয়ে করতেছে, ভেগে যাচ্ছে, ভাগুয়া ট্র্যাপ হ্যান ত্যান বিভিন্ন রকম বিষয়তে আমরা একই ধরনের অবস্থা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা হিন্দু পূজা পার্বণ এবং হিন্দুদের বিভিন্ন ইয়েগুলোকে তারা এই যে হোলি, দিওয়ালি, হোলি আজকে আমাদের ভার্সিটিগুলোতে হয় নাকি, না হয় না? হ্যাঁ ভার্সিটিগুলোতে হোলি হয়, ভার্সিটিগুলোতে সরস্বতী পূজা হয়, সেখানে মুসলমান ছেলেরা ছেলেমেয়েরা সেখানে একসাথে সেখানে জয়েন করে। আচ্ছা, তারপর পণ প্রথা পালন করতো, আমাদের মধ্যে এখন কিন্তু গ্রামে যৌতুকের ব্যাপারটা আছে। তারপর দেখেন যে তারা বিভিন্ন দৈত্য দানবে বিশ্বাস করতো। আমরা দৈত্য দানবে হয়তো বিশ্বাস করি না, আমরা কিসে বিশ্বাস করি? আমরা বিজ্ঞানে বিশ্বাস করি, হ্যাঁ আমরা বিজ্ঞানীদের বিশ্বাস করি, আমরা নাসার একটা জায়ান্ট দানব, হ্যাঁ সবকিছু পারে, সবকিছু তাদের হাতের মুঠোয়, হ্যাঁ ড্রোন, পেগাসাস, মানে ইসরায়েল সব জেনে ফেলছে আমাদের, মোসাদ কোনোভাবে এদেরকে এক ধরনের মানে জায়ান্ট কিছু একটাতে বিশ্বাস করা, ঠিক না? আচ্ছা, হিন্দু জ্যোতিষীদের তারা খুব ভক্তি করত, আমাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষিত মানুষ রাশিফলে বিশ্বাস করে, হ্যাঁ হরোস্কোপে বিশ্বাস করে। আচ্ছা ফাইন, তারপর নাচ গান মদ্যপান, এটা তো আর বললামই না, হ্যাঁ আমাদের সমাজের লোয়ার ক্লাসের মধ্যে মদ পানটা খুব নর্মাল, সমাজের আপার ক্লাস যারা তাদের মধ্যে মদ পানটা একদম মানে খুব নর্মাল একটা জিনিস, কোনো বিষয় না। তারপরে শীতলা দেবীর পূজা, ধুতি পরে ঘুরে বেড়াতো হিন্দুদের মতো, আমরা দেখা যাচ্ছে যে খ্রিস্টানদের মধ্যে ঘুরে বেড়াই, বা দেখা যাচ্ছে যে হিন্দুদের কিছু বিষয় আমাদের মধ্যে ভার্সিটিগুলোতে দেখা যায় অ্যাকচুয়ালি, যে তারা মেয়েরা শখ করে সিঁদুর পড়তেছে, হ্যাঁ শাখা পড়তেছে, লাল পাড় সাদা শাড়ি পড়তেছে, এগুলোকে আমরা নর্মাল মনে করে ফেলছি। টিপ, হ্যাঁ এটা একটা মানে এক্সক্লুসিভলি হিন্দু কালচার, টিপ এগুলো আমরা পড়তেছি। তো তুলনা করছি আমি এটার সাথে যে ওই সময়ে যে অবস্থাগুলো ছিল আজকে ঠিক একই অবস্থা মুসলমান সমাজের মধ্যে বিরাজ করতেছে। জাহালাতের চেহারাটা ভিন্ন কিন্তু মূল এসেন্স সেম, হ্যাঁ মডার্নিজম, সেকুলারিজম, নারীবাদ, বিবর্তনবাদী বিশ্বাস, পশ্চিমের প্রতি অন্ধ অনুকরণ, অন্ধভাবে তাদের ফ্যাশন লাইফস্টাইলগুলো ফলো করতেছি, দেশজ কালচারের নামে হিন্দুত্ব বাদী যে পরিচয়গুলা, হিন্দুত্ববাদী যে সিম্বলগুলা সেগুলোকে আমরা ধারণ করি,
বৈজ্ঞানিক কুসংস্কার। তার মানে বোঝা যাচ্ছে যে ওই সময়কার প্রেক্ষাপট এবং এই সময়কার প্রেক্ষাপটের মধ্যে কি বেশ ভালো রকমই মিল আছে। ঠিক না? তো একই জিনিস আমাদের এই যে একজন রিচার্ড ইটন নামে একজন ভদ্রলোক, উনি একটা বই লিখছেন। বইটা এই যে এই বইটা, 'দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার', মানে এই এলাকায় ইসলাম ধর্ম কিভাবে প্রচার হয়েছে এটা নিয়ে উনার একটা গবেষণা। উনি এখানে একই কথা বলতেছে যে নন ইসলাম এবং ইসলামের মধ্যে কোনো পার্থক্য রেখা নাই। ওই সময় বাংলা অঞ্চলের অবস্থা এমন ছিল যে কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না, কোনটা ইসলাম আর কোনটা কুফর, কোনটা ইসলাম কোনটা শিরক, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এরকম একটা অবস্থা সেই সময় বাংলা ভূখণ্ডে তৈরি হইছে। তাহলে এখন আমরা দেখি ফরাইজি আন্দোলনের প্রথম ধাপ 1818 সাল থেকে 1831 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে ফরাইজি আন্দোলনের প্রথম ধাপ। এই ধাপে এটা ছিল কি দিয়ে শুরু হবে যেকোনো একটা আন্দোলন? এখনো যদি আমরা কোনো আন্দোলন করতে চাই সেটা শুরু হইতে হবে কি দিয়ে? ধর্ম সংস্কার দিয়ে, আকীদা সংস্কার দিয়ে। কারণ আমাদের মূল প্রবলেম গুলো কিন্তু আকীদাতে। একজন মানুষ সে দাবি করতেছে আমি মুসলমান, কিন্তু সে সেকুলারিজমে বিশ্বাস করে। সে বিশ্বাস করে যে রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা, বিচার এখানে ইসলাম থাকার কোনো দরকার নাই। তাহলে এটা তো প্রবলেম কিসের? তার আকীদায় সমস্যা, তার বিশ্বাসে প্রবলেম। তার ঈমানটা মোকাম্মেল হয় নাই। ঈমানের যে রোকনগুলা সেগুলা ফুলফিল হয় নাই। হ্যাঁ? সুতরাং এই যে আমাদের মূল প্রবলেম, আমাদের এখন এই মুসলমান সমাজে মূল সমস্যা আকীদার সমস্যা। সুতরাং আমাদের সংস্কারটা শুরু হইতে হবে আকীদা থেকে। তাহলে কি হচ্ছে? ওই সময় ফরাইজিরা কি করতো দেখেন? তারা কোরআনের একনিষ্ঠ অনুসরণ করত। এবং বহু ব্রিটিশ সাহেব তারা এটা রিপোর্ট করছে যে ফরাইজিরা এত কঠোরভাবে কোরআন মানত। অন্য কোনো মুসলমান এত কঠোরভাবে কোরআন মানত না। ফরাইজিদেরকে তারা বিভিন্ন নাম দিছে। বিশুদ্ধতাবাদী। আজকালকার দেখবেন যে এই শব্দগুলো গালি হিসেবে ইউজ করে। বিশেষ করে যারা এই মুসলিম, মানে সেকুলার মুসলিম সমাজ, হ্যাঁ? আমরা যারা তাওহীদের কথা বলি, আমরা যারা সুন্নাহর কথা বলি, সুন্দর করে আসসালামু আলাইকুম বলে সালাম দেই, হ্যাঁ? তারা আমাকে এটা নিয়ে ট্রল করে। বলে যে এটা অতিরিক্ত বিশুদ্ধতাবাদী, শুদ্ধতাবাদী, হ্যাঁ? তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম নামে তারা আমাদেরকে নামকরণ করে। এই সমস্ত নামগুলো ফরাইজিদেরকে দেওয়া হইতো একসময়। ওদেরকে বলা হইতো সারাওয়ালি। সারাওয়ালি কেন বলা হইতো? কারণ ওরা শরিয়ত মানত। এজন্য ওদেরকে বলা হইতো সারাওয়ালি। আর এটার এগেইনস্ট এ বাকিরা ছিল বেশরা। শরিয়ত মানত না। হ্যাঁ? আজকে তাওহীদের কথা বললে পরে বলে যে তোমরাই তাওহীদপন্থী, তাহলে আমরা কি বেতাওহীদপন্থী না শিরকপন্থী? মানে এই বিষয়গুলো ওই সময়ও ছিল সমাজে। এই ধরনের মুসলমান ওই সময়ও সমাজে ছিল। ঠিক আছে? তাহলে ১ নম্বর হচ্ছে তারা কোরআনের কঠোর অনুসরণ করত। ২ নাম্বার, তারা সুন্নাহের কঠোর অনুসরণ করতেন। সুন্নাহের কঠোর অনুসরণ করতেন। তারা ছিলেন ফিকহে হানাফি, কিন্তু অন্য মাযহাবের প্রতি তারা ছিলেন উদার। হ্যাঁ? তাদের মূল কথা আওয়াজটা এটা ছিল যে আমাদের ইসলামের ৫ টা স্তম্ভকে এবং অন্যান্য ফরজকে জিন্দা করতে হবে। হাদিস শরীয়তের কথা ছিল যে ইসলাম হচ্ছে একটা গাছের মতো। যার বড় ডালগুলা হচ্ছে ৫ টা স্তম্ভ এবং অন্যান্য ফরজগুলো হচ্ছে ছোট ডাল। ওনার কথা ছিল এটা। তো সুতরাং ৫ টা স্তম্ভ এবং অন্যান্য ফরজগুলোকে জিন্দা করা, এইজন্য এই আন্দোলনটার নাম ফরাইজি আন্দোলন। ঠিক আছে না? এবং তাদের তাওহীদটা কেমন ছিল? তাদের তাওহীদ হচ্ছে সোজাসাপটা তাওহীদ। আজকে আমরা অনেক তাওহীদের নামে বিভিন্ন খুঁটিনাটি মিনিস্কিউল আলোচনা আমরা শুনি। একদম খুঁটিনাটি বিষয়। আল্টিমেটলি দেখা যায় যে মানে ডিফারেন্স গুলো লফজি, শাব্দিক পার্থক্য হয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে তাদের তাওহীদের কনসেপ্ট সোজাসাপটা তাওহীদ। হ্যাঁ? এজন্য যারা সচেতন উলামা ইকরাম তারা বলে যে ভাই আপনার এত গ্যাঞ্জামের মধ্যে যাওয়ার দরকার নাই। আপনি স্রেফ আকীদাতুত তাহাবী যেটা আছে, এটার যে ইবারত আছে, এটার উপর ঈমান আনেন, এটার উপরে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? সোজাসাপটা। এত জটিল আলোচনা সবার জন্য না। এটা উলামা ইকরামের জন্য। আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য এত জটিল আলোচনা না। সুতরাং তারা সোজাসাপটা তাওহীদ। তারা বলতো যে স্রেফ আল্লাহর উপরে বিশ্বাসটাই যথেষ্ট না, বরং সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। মিল পান আপনারা? হ্যাঁ? আপনাকে এখন মিলাইতে হবে যে ওই সময়কার ওই সমাজের প্রেক্ষাপটে ফয়েজী আন্দোলন যেরকম ছিল, বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোন আন্দোলন এরকম আছে কিনা, বা এরকম মানে এটার এই আওয়াজগুলোর সাথে মিল পাচ্ছি কিনা আমরা কোন কিছুর। তাহলে এটা একটা হচ্ছে যে স্রেফ আল্লাহর উপরে বিশ্বাসই করলেই হচ্ছে না, বরং আল্লাহর সাথে অংশীদার যা হতে পারে এই সবকিছুকে অস্বীকার করা। যারা আল্লাহর মতো সোভারেন্টি দাবি করে, সার্বভৌমত্ব দাবি করে, আল্লাহর মতো ভয় দাবি করে, আল্লাহর মতো আনুগত্য দাবি করে, কি আমরা বুঝতে পারতেছি তো কে দাবি করে? হ্যাঁ, কি দাবি করে? হয়তো কোনো সময় কে না, কি দাবি করে? হ্যাঁ, হয়তো কোনো একটা সংগঠন দাবি করতেছে, হয়তো কোনো একটা প্রতিষ্ঠান দাবি করতেছে, রাষ্ট্র দাবি করতেছে, কোনো মানুষও দাবি করতে পারে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তারা তারপর ৩ নম্বর ৫ নম্বর হচ্ছে তারা কুফর, শিরক, বিদআতের সাথে সামান্য পরিমাণ সম্পর্ককে তারা ঘৃণা করত। কুফর, শিরক, বিদআত সামান্য পরিমাণ সম্পর্কও তারা
এবং তারা বলতেন যে তাওহীদ বিরোধী বিশ্বাস এবং তাওহীদ বিরোধী আচার আচরণ যদি কেউ পালন করে সে আর মুসলমান থাকবে না। হ্যাঁ, কাইন্ড অফ তাকফির। এবং এই জন্য আরেকজন ছিলেন ওই সময় সমসাময়িক, তিনি ছিলেন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই। উনি আবার এদেরকে খারেজি বলতেন। উনি আবার ফরাইজিদেরকে কি বলতেন? বাংলার খারেজি বলতেন। হ্যাঁ, ওনার সাথে আবার টু সাম এক্সটেন্ট ইংরেজদের একটা, হয়তো এটা ওনার স্ট্র্যাটেজি হতে পারে, ইতিহাস সেটাই বলে যে এটা ওনার একটা ওই সময়কার কৌশল, যে উনি ইংরেজদের সাথে একটু সুসম্পর্ক রেখে চলতেন। হ্যাঁ, হয়তো দিনের কাজে স্বার্থেই করতেন। তো এই ফরাইজিদের যে আচার আচরণ এবং তাদের যে আকীদা বিশ্বাস, এটাকে আবার যেহেতু ফরাইজিরা তাওহীদ বিরোধী বিশ্বাস যার মধ্যে থাকবে তাকে ফরাইজিরা কাফের মনে করত। তাওহীদ বিরোধী কাজকর্ম, শীতলা পূজা, যে মুসলমান শীতলা পূজা দিচ্ছে সে তো মুসলমান অ্যাকচুয়ালি নাই। তো এটা ফরাইজিরা মনে করত এবং এই কারণে তাদেরকে উনি খারেজি বলতেন। আচ্ছা, এটা আজকেও আছে নাকি? আজকেও আছে না? যারা তাওহীদের কথা বলে, যারা তাগুতকে অস্বীকার করার কথা বলে, যারা তাদেরকে খারেজি বলা হয়। তারপরে কি তারা ফরাইজিরা জিহাদের গুরুত্বকে খুব শক্তভাবে উপস্থাপন করত, জিহাদের গুরুত্বকে। এমনকি আমরা সামনে দেখব যে তারা দারুল হার্ব ঘোষণা করে দিছিল যে এই ভারত উপমহাদেশ কি দারুল হার্ব, যুদ্ধের ভূমি, যুদ্ধের ময়দান, ব্রিটিশের সাথে যুদ্ধ করতে হবে। যদিও তারা সরাসরি ব্রিটিশের সাথে যুদ্ধে কখনো লিপ্ত হয় নাই, বাট এই দারুল হার্ব ঘোষণার একটা বিরাট পলিটিক্যাল একটা প্রভাব আছে, বিরাট একটা পলিটিক্যাল প্রভাব আছে, যেটা পরবর্তীতে ধীরে ধীরে পাকিস্তান আন্দোলনের রূপ নেয়। ব্রিটিশ খেদাও আন্দোলন, হ্যান-ত্যান, এগুলোর দিকে আস্তে আস্তে একটু সফট হয়ে ওইদিকে চলে যায়। ঠিক আছে? আরেকটা, এবং তারা আকীদায় আশআরি ছিল। এই তথ্যটা আমি বইয়ের মধ্যে পাইলাম। আকীদায় তারা আশআরি ছিল। হ্যাঁ, এবং তাদের কথা ছিল যে দারুল হার্ব এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য যে দারুল হার্বে জুম্মার নামাজ, ঈদের নামাজ হবে না। এটা ওনার কথা ছিল যে যেহেতু জুম্মার নামাজ, ঈদের নামাজের জন্য শরঈ আমিরের প্রতিনিধির প্রয়োজন হয়, যেহেতু এখন পুরা দেশটাই কাফেরের হাতে, সো শরঈ আমির নাই, শরঈ আমিরের প্রতিনিধি নাই, সুতরাং এটা জুমার নামাজ, ঈদের নামাজ এটা আর অ্যাপ্লিকেবল না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যদিও ওয়াহাবি আন্দোলন দ্বারা এটা আমরা সামনে দেখব যে কি পিকুলারিটিস আছে। ফরাইজি আন্দোলন একটা ওয়াহাবি আন্দোলনের দ্বারা প্রভাবিত ধর্ম সংস্কার আন্দোলন হওয়া সত্ত্বেও হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি সুফিবাদকে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন সুফিবাদকে? সুফিবাদী যে মানে পীর মুরিদ সম্পর্ক, শুরুর দিকে ওনারা এটাকে পীর মুরিদ বলতেন না। হাজী শরীয়তুল্লাহ সাহেব উনি এটাকে উস্তাদ শাগরেদ বলতেন। কিন্তু দুদিনের টাইমে এটা আবার পীর মুরিদে ফিরে যায়। এবং এইটার ওনারা কি কারণে উনি এই বিষয়গুলোকে রেখে দিয়েছেন এটা নিয়ে সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো এখানে পাশে যে স্ক্রিনশটগুলো দেখতেছেন এই স্ক্রিনশটগুলো এই বইয়ের। হ্যাঁ, এগুলো আপনারা পড়ে নিতে পারেন বা আরো বিস্তারিত সুন্দরভাবে পড়তে হলে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। ফরাইজিরা বেনামাজির জানাজায় অংশ নিতেন না। বেনামাজির জানাজায় অংশ নিতেন না। এবং এই কারণে তাদেরকে খারেজি বলা হইতো। তারা ওই যে কারামত আলী জৌনপুরী উনি বলতেন, এবং এটার ব্যাখ্যা ওরা দিচ্ছেন যে না, আমরা আসলে তাকে কাফের মনে করে জানাজার নামাজ পড়ি না, ব্যাপারটা তা না, বরং নামাজের গুরুত্ব সমাজে এস্টাবলিশ করার জন্য আমরা এই কাজটা করতাম। এবং এটা কিন্তু আমাদের শরীয়তে আছে, তাই না? যে কি বলে, চিহ্নিত মুনাফেক যারা ছিল তাদের জানাজায় আল্লাহ রাসূল যেতেন না, এবং অনেক বেশি ফাসেক যারা তাদের জানাজার নামাজ ইমাম সাহেব না পড়ে মুয়াজ্জিনকে দিয়ে পড়াবেন, এরকম একটা বিধান কিন্তু আমাদের আছে ইয়েতে। আচ্ছা, তো এখানে কেন সুফিজমের বিভিন্ন বিষয়গুলোকে কেন হাজী শরীয়তুল্লাহ সাহেব রেখে দিলেন, এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে সে সময় বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এমন ছিল যে সুফিদের কথাকে জনগণ কোনো সন্দেহ ছাড়াই মেনে নিত। বুঝা গেছে? সুতরাং হাজী শরীয়তুল্লাহ দেখলেন যে আমি যদি একটা আন্দোলন ডেভেলপ করতে চাই, সুতরাং এই বিষয়গুলো মানুষের এই যে আনুগত্যের জায়গাটা, মানুষের যে ডেডিকেশনের জায়গাগুলো, এই জায়গাগুলো আমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, বলা যায় এই কারণে আ উনি মনে করেছেন যে সুফি মাশায়েখগুলোকে কোনো প্রকার সন্দেহ সংশয় ছাড়াই মেনে নেওয়া হতো। বেদাতি আচার অনুষ্ঠান, রেওয়াজ রুসুম ও জাহেলিয়াতে ডুবে থাকা বাঙালি মুসলমানের জন্য এটাই হবে সঠিক পদ্ধতি। যদি আমি সুফিজমটাকে আউটরাইট রিজেক্ট না করে যদি আমি এই বিষয়গুলো ব্যবহার করি। এবং তারপরে ফরাইজিরা যখন আকীদার সংস্কার করল, স্বাভাবিকভাবে আকীদা যদি সংস্কার হয়, আমল সংস্কার হইতে হবে নাকি? সুতরাং বিভিন্ন রেওয়াজ যেগুলো ছিল সেইগুলোকে তারা আস্তে আস্তে উৎখাত করা শুরু করলেন। বিভিন্ন ধরনের, আপনি একটু এটা পড়ে নিয়েন একটু, যে সে সময় বিভিন্ন জিনিস হইতো। ওই খোয়াজ খিজিরের নামে তারা এরকম কলার ভেলা ভাসায় দিত বিভিন্ন জিনিসপত্র দিয়ে। খোয়াজ খিজিরকে মনে করা হইতো যে মানে খিজির আলাইহিস সালাম, হ্যাঁ, তাকে বানাইছে খোয়াজ খিজির, এবং এটাকে তারা জল দেবতা মনে করত। হ্যাঁ, বেড়া ভাসানো, পীরদের ইবাদত করা হইতো, মাজার পূজা-টুজা এগুলো তো আমাদের এখনো আছে। হিন্দুয়ানি বিয়ের রীতি অনুসরণ করা আমাদের মধ্যে এখনো আছে না নাই? এগুলো আমাদের এখনো আছে। হ্যাঁ, কবরের উপরে পাকা করা, ফরাইজিরা কবর পাকা করতো না। ফরাইজিদের কবর থাকতো সমান। তারপরে হিন্দু দেবী দুর্গা দেবীর পূজা, পশু বলি করা, তারপর হচ্ছে এগুলো ছিল, পূজার জন্য চাঁদা দেওয়া, এগুলো ছিল। হুম।
জ্যোতিষশাস্ত্র, কদম রসুলের পূজা, আমি দেখছি এরকম। আহ, মেহেরপুরে গিয়ে আমি একটা জায়গায় দেখলাম সেখানকার মানুষ এক হিন্দু পীরের ভক্ত। একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ ধলা। তো লক্ষ্মীনারায়ণ কে ছিল? লক্ষ্মীনারায়ণ ছিল একজন হিন্দু পীর। এলাকার সমস্ত মুসলমান, হিন্দু সবাই তার হাতে বায়াত। হ্যাঁ, এবং বিভিন্ন কথাবার্তা প্রচলিত যে তিনি নাকি কখনো বাথরুম করতো না। তাহলে কি করতো? রাত বিরেতে উঠে উনি পুকুর পাড়ে যেতেন, পুকুর পাড়ে গিয়ে যেসব নারী ঘুড়িগুলো বের করতো, তারপর সেগুলো সাফ করতো, প্রসাব পায়খানা করতো না কখনো। এরকম বিভিন্ন কথা, মানে এই এই ধরনের বিভিন্ন বিশ্বাস টিশ্বাস তাদের ছিল আর কি। আচ্ছা, তো এখন আহ, দেখেন, তুলনা করি। এই যে আমি কিন্তু এখানে আনছি যে ভার্সিটিতে সরস্বতী পূজায় অংশ নেওয়া, সাজার জন্য সিঁদুর পরা, হোলি খেলা, দুর্গাপূজায় যাওয়া, পূজা দেখতে যাওয়া, এগুলো তো আমভাবে বাংলাদেশের সব অধিকাংশ 95% মুসলমানই পূজা দেখতে যায়, 90% মুসলমানই যায়, তাই না? অথচ আমাদের কিন্তু কঠোরভাবে নিষেধ করা আছে যে কাফেরদের যে উপাসনাগুলা, সেই সময় আল্লাহর গজব নাজিল হয়, সুতরাং সেখানে তোমরা কাছে যেও না। ওমরের একটা কথা আছে। তারপর দেখেন আরো কি কি জাহালাত, র‍্যাগ ডে পালন করা একটা জাহালাত আছে, মাজার সংস্কৃতি আছে, লালনবাদ, হ্যাঁ, মানে হিন্দু মুসলিম সংস্কৃতিগুলোকে মিশিয়ে ফেলা, রাশিফলে বিশ্বাস, ওরস পীর পূজা, বাঙালি সংস্কৃতির নামে বিভিন্ন ধরনের হিন্দুয়ানি আচার আচরণগুলোকে পালন করা, শিয়াবাদ, তাই না? শিয়াইজম কিন্তু আমাদের এখানে আছে। এবং বাংলাদেশের শিয়াদের প্রবেশ হয় মুর্শিদ কুলি খানের হাত ধরে। মুর্শিদ কুলি খান যখন আসে বাংলাদেশে, উনি নিজে শিয়া, এবং ওনার সাথে 300 শিয়া অফিসার আসে বাংলাদেশ। এবং তারপর আস্তে আস্তে বাংলাদেশের শিয়াবাদের বেশি প্রসার শুরু হয়। কাদেরি ধর্মের মধ্যে একটা প্রবলেম। তারপরে যে পশ্চিমের কি বলে, অন্ধ অনুসরণ করে হ্যালোইন পালন করে, ইদানিং আবার হ্যালোইন পালন করে। হ্যাঁ, তারপর খ্রিস্টানদের মতো করে বিয়ে করে, যে ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকে, হ্যাঁ, এরকম বর কোট পরে, টাই পরে, এগুলো কিন্তু এখন চলতেছে এই সমাজ। এছাড়া বিবাহ কেন্দ্রিক বিভিন্ন জাহেলিয়াত আছে আমাদের মধ্যে। হ্যাঁ, এই যে ফটোশুট করা, ওয়েডিং ফটোগ্রাফি, তারপর হচ্ছে যে কি ডান্স মান্স করে, বিভিন্ন নাচে টাচে, গায়ে হলুদে। তো এই ধরনের ওই সময়কার যে বিভিন্ন ধরনের রেওয়াজ ছিল, ওইটার হোমোলগাস বিভিন্ন রেওয়াজ আমাদের আমাদের এখনো আছে। হ্যাঁ, সুতরাং ফরাজি আন্দোলন কিন্তু এখনো আমি মনে করি 100% প্রাসঙ্গিক, 100% প্রাসঙ্গিক। এখন ফরাইজিদের সফলতাটা কি ছিল? এই যে ফরাইজিরা যে ধর্ম সংস্কার আন্দোলন শুরু করছে, এই আন্দোলনের রেজাল্টটা কি হয়েছে শেষ পর্যন্ত? আল্টিমেটলি রেজাল্ট দেখেন, ওই সময়কার বিভিন্ন ব্রিটিশ রিপোর্টে আমরা দেখতে পাই এরকম আসছে যে তাদের দাওয়াতি কাদের ওসিলায় সকল ধরনের শিরক এবং বেদাত দূর হয়ে যায়। তার প্রচারের কারণে, হাজী শরীয়তুল্লাহ, তার প্রচারের কারণে বাংলার আকাশে ইসলামের সূর্য উদিত হয়। এটা কিন্তু ওই সময়কার হিস্টোরিয়ানরা বলতেছে যে ফরাইজি ও হাজী শরীয়তুল্লাহর এই যে ধর্ম সংস্কার আন্দোলনের দ্বারা ওই সময় ফরাইজিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সব ধরনের শিরক বেদাত সব শেষ। ঠিক আছে না? এবং এই দেখেন, ফরাইজিরা যখন মেহনত করে 1820 সালে, 1818 থেকে শুরু, 1840 সালের মধ্যে ঢাকা শহরের 2/3 মানুষ ফরাইজি হয়ে গেছে। মানে আপনি একটু চিন্তা করেন, তাদের এক্সটেন্ট চিন্তা করেন, তাদের মেহনতের রেজাল্ট কি? একটা মেহনত শুরুর 20 বছরের মাথায় একটা ঢাকা শহর, একটা জেলা, কথার কথা ঢাকা শহর, এই শহরের 2/3 মানুষ ফরাইজি। 1837 সালে 12,000, 1843 সালে 80,000, 50 থেকে 80,000, 1847 সালে 2 লক্ষ। কয়দিনের মধ্যে? 1818 থেকে 1847, 30 বছর। 30 বছরের মধ্যে 2 লক্ষ মেম্বার। চিন্তা করতে পারেন কত? এবং যখন নয়া মিয়ার টাইমে 10 লক্ষ ফরাইজি। সে সময় দেশের জনসংখ্যাই কত? 4 কোটি, 5 কোটি। 71 সালে যদি 7 কোটি, তাহলে 1850 সালে দিয়ে কত হবে? হয়তো 4 কোটি হবে বা 5 কোটি হবে। তার মধ্যে দেখেন, বাদশাহ মিয়া যখন মারা যায় 1960 সালে, তখন ফরাইজিদের সংখ্যা 60 লাখ। চিন্তা করা যায়? তার মানে কি পরিমাণ তাদের, মানে রিক্রুট, মানে হিউজ পরিমাণ। এবং ফরাইজিরা এখানে একটা জিনিস আনছি, সরকারি কর্মচারীদের উপর মেহনত। হ্যাঁ, ফরাইজিরা বিপুল পরিমাণ সরকারি কর্মকর্তা কর্মচারী ফরাইজিদের সাথে অ্যালাইন্ড ছিল সেই সময়। তার মানে তারা এখানেও মেহনত করছে, এখানেও তারা কাজ করছে। উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ বহু মুহাম্মাদি কর্মচারী এই দলটির উসুলকে গ্রহণ করছে, ব্রিটিশরা রিপোর্ট করতেছে। এবং 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 একটা সময়, এটা হচ্ছে 1857 সালের টাইমে, 1857 সাল, তখন কি হচ্ছে? 1857 সালে কি হচ্ছে? সিপাহী বিদ্রোহ, আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলন। ওই সময়ে বাংলাদেশ এলাকায় বাংলাদেশি সোলজারকে ডিপ্লয় করা হইতো না। বাংলাদেশ এলাকা কেন বলেন তো? ধারণা করা হইতো এদের মধ্যে ফরাইজি আছে। বুঝা গেছে?
কারণ ফরাইজিরা তো বাংলাদেশে, এটা আসবো আমরা সামনে আলোচনায়, 1857 সালে সারা ইন্ডিয়ার মধ্যে আন্দোলন চলতেছে, কিন্তু বাংলাদেশে একদম নিস্তব্ধ, কোনো ধরনের কোনো আন্দোলন বাংলাদেশে নাই। অথচ বাংলাদেশে কিন্তু তখন প্রায় কত 2 লক্ষ ফরাইজি কিন্তু বাংলাদেশ তখন আছে। তাহলে এই ফরাইজিরা কেন 1857 সালের বিদ্রোহে যোগ দিল না? এটা একটা কোয়েশ্চেন নাকি? হ্যাঁ, এই যে ভাই বলতে পারছে যে জেলে ছিল। এটা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত হয়তো জানবো ইনশাআল্লাহ। ফরাইজিদের দাওয়াতি কর্মপন্থাটা কেমন ছিল আমরা একটু দেখি। তারা কিভাবে দাওয়াতি কাজগুলো করতেন। তাদের কথা ছিল ওটা তবলিগের মতো। তবলিগ কি বলে? যে দাওয়াতি কাজ প্রত্যেকের জিম্মাদারি, নাকি? এটা ফরাইজিরা বলতো। যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে দাওয়াতের কাজ। এইটা ওলামায়ে কেরাম শুধু করবেন, তাদের ঘাড়ের উপর চাপায় দিবেন আপনি, এটা হবে না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা। এবং হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ প্রথমে ওই যে আল্লাহ রাসূল যেরকম নিকটাত্মীয়দের কাছ থেকে শুরু করে, নিকটাত্মীয় বন্ধু-বান্ধব থেকে স্টার্ট করছেন, উনিও এটা একই কাজটা করছেন। নিকটাত্মীয় বন্ধু-বান্ধব থেকে উনি এটা করছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তারা করতেন, সেটা হচ্ছে ওই সময়ে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আমরা যদি দেখি, ভয়াবহ অবস্থা মুসলমানদের। মুসলমানদের কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। মুসলমানরা আগে সরকারি চাকরি করত, সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। তাদের মুসলমানরা বিচারের বিভিন্ন কাজী থেকে শুরু করে বিভিন্ন পোস্ট পজিশনে চাকরি করত, সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। মুসলমানদের আর্মিগুলো সব ডিসমেন্টেল হয়ে গেছে। হ্যাঁ, মানে মুসলমানদের হাতে কিছুই নাই। তারপর একের পর এক ব্রিটিশদের যে দেওয়ানি ব্যবস্থাপনা, এটার মধ্য দিয়ে অনেক মুসলমান জমিদার তার জমিদারি হারায় ফেলছে। হ্যাঁ, অনেক মুসলমান তাঁতি নিজের পেশা ছেড়ে দিয়ে কৃষিকাজে ফিরে গেছে। অনেক মুসলমান এবং আপনারা জানেন যে ব্রিটিশ আমলে প্রায় 4 কোটি মানুষ না খেয়ে মারা যায় দুর্ভিক্ষে, তাই না? হ্যাঁ, তার মানে ওই সময় খুব খারাপ অবস্থা। জমিদারদের অত্যাচার নির্যাতনে মুসলমান জমিদাররা উৎখাত হয়ে গিয়ে ওখানে হিন্দু জমিদাররা আসছে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। তারা মুসলমানদের উপর প্রচুর অত্যাচার করতেছে। নরমালি যে পরিমাণ খাজনা হওয়ার কথা, তার 3 গুণ বেশি খাজনা তারা আদায় করত। তারপরে যে অংশটা 3 ভাগের 1 ভাগ ব্রিটিশকে দিয়ে বাকি 2 ভাগ নিজেরা এনজয় করত। এরকম একটা ভয়াবহ আর্থসামাজিক পরিস্থিতি সে সময়। খালি ফ্রাস্ট্রেশন আর ফ্রাস্ট্রেশন, হতাশা আর হতাশা। সেই সময় হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন, এইটা তাদের কাছে আধ্যাত্মিকতার একটা পরশ নিয়ে আসে। এই সমস্যা জর্জরিত মানুষকে হাজী শরীয়তুল্লাহ, হ্যাঁ, ইসলাম প্রচারের মাধ্যমে তাদেরকে আবার তাদের মধ্যে যে ইসলামের পুনর্জাগরণের মধ্য দিয়ে তাদের একটা আধ্যাত্মিক প্রশান্তি। হ্যাঁ, এজন্য আমাদের যে আন্দোলনই আমরা করি, যে মেহনতটাই আমরা চালু করি না কেন, এটার মধ্যে একটা আধ্যাত্মিকতাটা খুব কঠিনভাবে হাজির থাকতে হবে। কারণ দেখেন, ওই সময় মানুষের ফ্রাস্ট্রেশন ছিল একরকম, এখন মানুষের ফ্রাস্ট্রেশন অন্যরকম। এখন ইয়াং জেনারেশন, তারা পর্নোগ্রাফিতে আসক্ত, তারা ফেসবুক রিলসে আসক্ত, ডোপামিন টক্সিসিটি, হ্যাঁ, ভাল লাগে না, নরমাল জীবনের কোনো শান্তি তারা পায় না। প্রেম প্রীত থেকে শুরু করে নিয়ে কত ধরনের খাদের মধ্যে একজন পড়ে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আগুন জ্বলতেছে। তাহলে তখন একটা প্রবলেম, এখন একটা। সুতরাং এখনো আমাদের এই আজকে আমরা এই যুক্তি তর্ক দলিল আদিল্লা দিয়ে কথা বলতে গিয়ে আমাদের মধ্যে যে রুহানিয়াত ছিল, হ্যাঁ, যে আল্লাহর প্রতি যে সাথে যে সম্পর্ক আল্লাহর সাথে, এবং যে কি বলে এটাকে, হ্যাঁ, একটা মানে ইনার কানেক্টেড ফিল করা যে আমার একজন আছেন, এই যে একটা রুহানিয়াত, এই বিষয়টা আমরা হারাই ফেলছি। এটার চর্চা নাই, এটার বয়ান নাই। সমস্ত বয়ান শুধু কমপ্লেক্স আলোচনা, জটিল সব আলোচনা। তো সুতরাং সমস্যা, এই যেখানে আমি আছি একটা কথা আনছি, যে সমস্যা জর্জর মানুষকে আধ্যাত্মিক প্রশান্তির পরশ এই ফরাইজি আন্দোলন দিছে। এটা একটা অন্যতম কারণ যে মানুষ এত বেশি এনগেজ হয়েছে। হ্যাঁ, হতাশ মানুষের কাছে এটাকে মনে হয়েছে যে আমরা এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে আমি আমার একটা কাঠের ভেলা খুঁজে পাইলাম, একটা কাঠের টুকরা খুঁজে পাইলাম। মানুষ এটাকে আঁকড়ায় ধরছে। আর কোনো ওয়ে নাই মানুষের। মানুষ এটাকে আঁকড়ায় ধরার চেষ্টা করছে। তাহলে ১ম ধাপে আমরা দেখলাম যে সেখানে একটা ধর্ম সংস্কার এবং আকীদা সংস্কার, এবং সেই সাথে যে সামাজিক রীতিনীতি রেওয়াজ, এইগুলো সংস্কার করা হচ্ছে। ২য় ধাপে এটা হয়ে গেল ধর্ম সংস্কারের জায়গা থেকে এটা হয়ে গেল একটা সাংস্কৃতিক আন্দোলন। কারণ আমরা জানি সংস্কৃতির মূল কোরটাই হচ্ছে ধর্ম। মূল কোরটাই হচ্ছে আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাস ছাড়া কোনো সভ্যতা গড়ে ওঠে না, কোনো সংস্কৃতি গড়ে ওঠে না। এজন্য যখন তাদের ধর্মটা সংস্কার হয়ে গেল, তখন তাদের সংস্কৃতিটাও সংস্কার হয়ে যেতে হবে এখন, নাকি? হ্যাঁ? সুতরাং কি হয় দেখেন, যে ওই সময় মুসলমানদের মধ্যে যে প্রবলেমটা ছিল, তাদের মধ্যে হিন্দুদের পাশে তো বহু বছর ধরে আছে তারা। তো হিন্দুদের মধ্যে যে ৪ টা ওই কি বলে এটাকে? আ বর্ণ প্রথা, এইটা মুসলমানরা এটা ক্যাপচার করে ফেলছে জিনিসটাকে। মুসলমানদের মধ্যে বিভিন্ন আশরাফ, আতরাফ, সৈয়দ, পাঠান, ভং-চং বিভিন্ন মানে আছে না? এটা এখনো কোনো জায়গায় এখনো আছে। যদিও এখন আমরা অনেক শহুরের জীবনে এটার অতটা নাই। কিন্তু এখনো কোনো জায়গায় এটাকে অনেক বেশি, বিশেষত বিয়ে-শাদীর ক্ষেত্রে। বিশেষ করে বিয়ে-শাদীর ক্ষেত্রে এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ওই সময় এই বিষয়গুলো ছিল। হ্যাঁ, সৈয়দ-মৈয়দ, হ্যান-ত্যান, হাবি-জাবি, বিভিন্ন মীর বংশ, এই বংশ, সেই বংশ। এবং এটার কারণে তারা
এক দস্তরখানায় বসতো না, বিয়ে শাদী তো দিতই না, এইরকম একটা পরিস্থিতি ছিল সেই সময়। তো এই যে একটা কালচার, এটাকে ফরাইজিরা খুব ইফেক্টিভলি ফরাইজিরা এটাকে নিজেদের মধ্য থেকে এটাকে অ্যাবলিশ করে দেয়। হ্যাঁ? ফরাইজিদের কাছে এরকম ছিল যে সমস্ত মুসলমান সমান, যেরকম চিরুনির দাঁতগুলা সমান। এবং তারা কি বলে এটাকে? এই দেখেন এখানে কথা আমি যে আনছি দেখেন যে খুব অল্প সময়ের মধ্যেই তিনি মুহাম্মাদি কৃষকদেরকে একক ব্যক্তি সত্তায় পরিণত করতে সক্ষম হন। সবাই সমান। হ্যাঁ? তারপরে আরো কি কথা আছে দেখেন? পরিপূর্ণ সমতা বজায় রাখতেন। পারিবারিক প্রেক্ষাপট এগুলোতে তারা বেশি পাত্তা দিতেন না। নিজেদেরকে ভাই বলে সম্বোধন করতেন। এবং তারা উঁচু-নিচু জাত এগুলো তারা বিশ্বাস করতেন না। এবং হাজী শরীয়তুল্লাহ এইটাকে খুব ক্ষতিকর বিষয়টা মুসলমান সমাজ থেকে খুব সফলতার সাথে এটাকে উনি বিদায় করতে সমর্থ হন। যার কারণে দেখেন নিচের একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, ওই যে নিচে ডান পাশে। যে ওই সময় মানুষের পরিচয়টাই মুসলমান এটা পরিচয় দিত না। কেউ বলতো আমি গৃহস্থ, কেউ বলতো আমি কারিগর। হ্যাঁ? কিন্তু ১৮৭২ সালের যে আদমশুমারি, সেইখানে ৫,৮৮,০০০ মুসলমানের মধ্যে ৫,৭৪,০০০ নিজেকে মুসলমান পরিচয় দিছে। কিছু মানুষ পরিচয় দিছে নিজেকে কারিগর, কিছু মানুষ নিজেদেরকে জোলা বলছে। কিন্তু অধিকাংশ মানুষই নিজের পরিচয় দিছে কি? আমি যে মুসলমান। এটাই মেহনতের কারণে। এই যে ফরাইজিদের মধ্যে তারা যে একটা সাংস্কৃতিক আন্দোলন দাঁড় করাইতে পারছে, এটা এই কারণে। এখন দেখেন আরেকটা কি? দ্বিতীয়ত তারা ওই সময় ধর্মের ভাষা হিসেবে মূলত আরবি, ফার্সি এগুলা ছিল। কিন্তু ফরাইজিরা নিজেদের দিন প্রচারের জন্য বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে নেন। এবং ওই সময় প্রচুর পরিমাণে ফরাইজি পুঁথি রচনা করা হয় এই দিনের দাওয়াত প্রচারের জন্য। হ্যাঁ? এবং বাংলা ভাষায় তারা বাংলা ভাষায় দিন চর্চা। হ্যাঁ? এটা আমাদের বাংলাদেশে এটা মানে ওই সময় চলতো। মাঝখানে দীর্ঘদিন মনে হয় এটা একটু স্তিমিত ছিল। হ্যাঁ? আবার হয়তো আল্লাহ তাআলা আবার এটাকে আবার রিভাইভ করছেন। বাংলা ভাষায় দিন চর্চার যে বিষয়গুলো কত শাস্ত্রীয় বইপত্র আলহামদুলিল্লাহ এখন বাংলায় আছে নাকি? হ্যাঁ? মানে ইলমের অনেক শাস্ত্রীয় বইপত্র এখন বাংলায় আছে। তো এই যে আরেকটা আল্লাহ তাআলা ওই একই হাওয়া আবার চালু করছেন। আচ্ছা, এবং ফরাইজিরা কেমন ছিল দেখেন, ওদের ওই জেমস ওয়াইস খ্রিস্টানরা বলতেছে যে যারা ফরাইজি আদর্শ গ্রহণ করে নাই, তাদের চেয়ে যারা ফরাইজি আদর্শ গ্রহণ করছে, তারা মানুষ হিসেবে বেশি নৈতিক গুণ সম্পন্ন ছিল। হ্যাঁ? অত্যন্ত ধার্মিক, বেশ সুশৃঙ্খল, এবং নৈতিকভাবে তারা ন্যায়পরায়ণ, উত্তম মানুষ ছিলেন তারা। হ্যাঁ? সুতরাং আমরা যদি কোন আন্দোলন করতে চাই, তাহলে উত্তম মানুষ তৈরি করার কোন বিকল্প আছে? হ্যাঁ? কিন্তু আমাদের অনলাইন অ্যাক্টিভিটি কি সেটা বলে? আমাদের অনলাইন অ্যাক্টিভিটি? হ্যাঁ, মানে আমি মনে করি যে কেউ তো আমাকে দেখতেছে না। এমন একজন ভাই ইমরান ভাই বলতেছিল যে ফেরেশতারা আমার ফেক অ্যাকাউন্ট মনে হয় জানে না। ফেরেশতারা জানে না যে এটা আমার ফেক অ্যাকাউন্ট। হ্যাঁ? যত গালিগালাজ, যত বাজে ব্যবহার, যত মানে ঝগড়াটে মানে সব এগুলো সব এই সমস্ত জিনিস, এই সমস্ত আখলাক কি আমাদের দ্বারা প্রকাশ পায় না পাওয়া উচিত? হ্যাঁ? আমরা যারা আমরা যারা ইসলামী শরিয়তকে পুনর্জাগরণ করতে চাই, আমরা যারা ইসলামী ইমারা চাই, তাদের মধ্যে কি এই বদখাসলত থাকার কথা? কিভাবে থাকে তাহলে ভাই? সুতরাং এই জায়গায় কিন্তু আমাদের নিজেদের কারেকশন করতে হবে। তারপরে দেখেন ফরাইজিরা ভিন্ন পোশাক পরতেন। আলাদা পোশাক পরতেন ফরাইজিরা। ফরাইজিদেরকে পোশাক পরার স্টাইল দেখে বোঝা যেত এরা ফরাইজি। বোঝা গেল? হিন্দুরা যেরকম ওই সময় তো ধুতি পরার একটা প্রচলন ছিল, মুসলমানরাও ধুতি পরত। তো ফরাইজিদের ধুতি পরার মানে ওরা পরত কি? ওরা এই ধুতিটা ওই পিছনে কোঁচা না দিয়ে, হ্যাঁ? কোমরের মধ্যে একটা লুঙ্গির মতো করে। তো এটা দেখে বোঝা যেত যে এই লোক ফরাইজি। ওই একবার হইছে কি? রাত্রে বেলা এক নীলকরের বাসায় গিয়ে এরা হামলা করছে। তা হামলা করার পর নীলকর আসছে মামলা করার জন্য। আইসা বলছে কিছু লোক হামলা করছে, ফরাইজি হামলা করছে। তুমি বুঝলা কিভাবে ফরাইজি? কয় ওরা যে এরকম করে লুঙ্গি পড়ছে, এজন্য বোঝা গেছে এরা ফরাইজি। সুতরাং ডিস্টিংক্ট, হ্যাঁ? অন্য মানুষের চেয়ে, অন্যান্য মুসলমানের চেয়ে, বেসারা মুসলমানের চেয়ে সারাওয়ালা মুসলমানদের পোশাক-টোশাক দেখে বোঝা যাবে যে এই লোকটা সারাওয়ালা মুসলমান, সারাওয়ালি মুসলমান। এবং তারা এই যে এটা কোন ধর্মান্ধতা না, এটা ছিল একটা দ্বীনি এবং নৈতিক সচেতনতা বোধ থেকে। হ্যাঁ, আপনারা যদি আমার মিশন ইসলাম বইটাকেও পড়ে থাকেন, ওইখানে একটা চ্যাপ্টার আছে আত্মপরিচয়ের সুই-সুতা। তো ওইখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে পোশাকটাকে যদিও আমরা খুব বেশি পাত্তা দেই না, খুব বেশি এটাকে আমরা মানে অনেকে তো আবার সুন্নত পোশাক বলে কিছু আছে এটাই মানতে চায় না। কিন্তু পোশাকের একটা কত বড় গুরুত্বপূর্ণ সিম্বলিজম আছে, যেই সিম্বলিজমটা আমার মনের মধ্যেও কাজ করে, আমি যদি পোশাকটা পরে থাকি, আবার আমাকে যে দেখে তার মনের মধ্যেও কাজ করে। সিম্বলিজম গুরুত্বপূর্ণ। হ্যাঁ? এবং আমি আমার সাথে যে দাওয়াতি টিমগুলো সম্পর্ক রাখে, আমি তাদেরকে বলি যে, "তোমরা অন্য সময় কি পড়বা না পড়বা এটা আমার দেখিতে আমি জানি না। কিন্তু যখন তোমরা দাওয়াতি এক্টিভিটিজ এর মধ্যে আসো, তখন অবশ্যই যেন তোমাদের মাথায় টুপি এবং গায়ে লম্বা জামা থাকে। কারণ এটা সমাজকে একটা মেসেজ দিবে যে দাড়ি টুপিওয়ালারা আমার বিপদের সাথে আছে।" হ্যাঁ? এটা একটা মানুষের মনে একটা ভাইব ক্রিয়েট করে।
সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তারা আচ্ছা আলাদা সমাজ হিসেবে তারা পরিচয় পান এবং এটা আচ্ছা এবং এখানে দেখেন যে ওই সময় বিভিন্ন জিনিস ছিল, এটা আজকের যুগেও আছে। বিবাহ কেন্দ্রিক জাহেলিয়াত, জন্ম কেন্দ্রিক জাহেলিয়াত, হ্যাঁ, এটাকে ফরাইজিরা রিপ্লেস করে আকিকা দিয়ে, বিবাহ কেন্দ্রিক জাহেলিয়াতকে রিপ্লেস করে ওয়ালিমা দিয়ে, মৃত্যু কেন্দ্রিক জাহেলিয়াত ছিল কিছু, হ্যাঁ, সেগুলোকে জানা মানে হাবিজাবি বিভিন্ন কাজকর্ম করতো। ওই যে এখন আছে আমাদের না 40 কি যেন আছে, তো এগুলো ওই সময়ও ছিল। তো ফরাইজিরা এগুলোকে শেষ করে, এগুলোকে শেষ করে তারা কবরগুলোকে সমান করে দেয়, এই বিষয়গুলোকে ইয়ে করে আর কি, ইসলামের সাথে অ্যালাইন করে। ঠিক আছে? আ আচ্ছা এবং তারা আরবি শিক্ষায় জোর দিত। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ? আরবি শিক্ষায় তারা জোর দিত। আরবি ভাষায় এবং কোরআন পড়তে পারা এটাতে তারা জোর দিতেন। তো আমরা বুঝতে পারলাম যে এটা এখন ধর্ম সংস্কার থেকে একটা কিসের দিকে টার্ন নিল? টোটাল একটা সাংস্কৃতিক, একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে কিন্তু একটা। হ্যাঁ? বিশেষ কিছু মানুষ তৈরি হয়েছে তার কালচারটা ৯০% মুসলমানের চেয়ে ভিন্ন। কথার কথা বললাম আরকি যে অধিকাংশ যে মুসলমান জাহিলিয়াতের ভিতরে যারা ডুবে আছে তাদের চেয়ে এই ফরাইজিদের সাংস্কৃতিক পরিচয়টা ভিন্ন, আত্মপরিচয়টা ভিন্ন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি করে, মুসলমানরা ইংরেজদের পক্ষ থেকে ক্রমাগত জুলুম হইতে ওই যে আমরা জানি না তাতার ঈদের সময় একটা ঘটনা? তাতার ঈদের সময় ১০ জন মুসলমানকে এক তাতারি মহিলা দাঁড় করায় রাখছে লাইন ধরে এবং বলছে, "তোরা এইভাবে দাঁড়ায় থাকবি, আমি ঘরের ভিতর থেকে তরবারি এনে তোদেরকে হত্যা করব।" তো ঘরের ভিতর থেকে তরবারি এনে দেখতেছে যে ওই ১০ টা পুরুষ ওইভাবে দাঁড়ায় আছে। এটা কেন? হীনম্মন্যতার কারণে, হীনম্মন্যতা। হ্যাঁ? আপনাদের একটা উদাহরণ দেই। হাতি যখন বাচ্চা থাকে, হাতি যখন ছোট থাকে, তখন ওই হাতিকে পায়ে শিকল পরায় রাখে। তো ছোট বাচ্চা ও ওইটাকে টেনে ছিঁড়তে পারে না। এবং দেখবেন যে যত বড় হয়, বড় হয়ে যাওয়ার পরেও পায়ে ওর শিকলটা থাকে এবং ওর মনের মধ্যে ওটা বসে গেছে যে আমি এটা কখনোই ছিঁড়তে পারব না। কিন্তু বড় হয়ে যাওয়ার পর কিন্তু ও টান দিলেই ছিঁড়ে যাবে। তো মুসলমানদের অবস্থা হয়ে গেছে ঐরকম। হ্যাঁ? তারা ক্রমাগত জুলুমের শিকার হইতে তাদের মধ্যে আত্মপরিচয়, আত্মমর্যাদা, হীনম্মন্যতা এগুলো তো নাই। হীনম্মন্যতা এমনভাবে জেঁকে বসছে, ওই জায়গায় ফরাইজিরা এসে মুসলমানকে আত্মপরিচয় এবং আত্মমর্যাদার কথা শিখাইত। হ্যাঁ? তুমি মুসলমান। এই যে একটা পরিচয়, এই পরিচয়ের এটা তারা সে সময় খুব শিখাইতেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে, পূর্ববাংলার মুসলমানের মধ্যে একটা বিরাট সাংস্কৃতিক জাগরণ তৈরি হচ্ছে। তাদের মধ্যে একটা আত্মপরিচয় তৈরি হচ্ছে। এবং এই পরিচয়টা না বাংলাদেশী না বাঙালি। এই পরিচয়টা কি? মুসলমান। এই যে আমি কিছুক্ষণ আগে স্লাইডে চলে যাই। ঠিক আছে? সুতরাং আমাদের বাংলাদেশী না বাঙালি এটা নিয়ে আমাদের এত হীনম্মন্যতার প্রয়োজন নাই। আমাদের পরিচয় ব্যাস শেষ খালাস। হ্যাঁ? ফরাজিরা কিন্তু ওই সময় বাঙালি না বাংলাদেশী এগুলো নিয়ে এত ক্যাচাল করে নাই। হ্যাঁ? সিম্পল আমি মুসলমান। এই পরিচয়ই আমার জন্য যথেষ্ট। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টেক এখান থেকে। আচ্ছা এবার আমরা দেখব ১৮৩১ সাল থেকে ফরাইজি আন্দোলন একটা নতুন ধাপে প্রবেশ করতেছে। এটা হচ্ছে আর্থসামাজিক সংগ্রাম। হ্যাঁ? যখন তারা মানুষের ফরাইজিদের যখন আ কি বলে এটাকে? আকীদা সংস্কার হচ্ছে, কালচারাল একটা জাগরণ হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমার অধীনস্থ যে ফরাইজিরা তারা বিভিন্ন ধরনের ইকোনমিক প্রবলেম এর মধ্যে আছে। তাদের কাছ থেকে জমিদাররা এক্সট্রা তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, খাজনা নেয়। তাদের কাছ থেকে হিন্দু জমিদাররা দাড়ির উপরে ট্যাক্স নেয়। তারপর হচ্ছে সন্তান জন্ম হলে ট্যাক্স নেয়। বিভিন্ন পূজা পার্বণে তাদের কাছ থেকে ২৩ প্রকার ট্যাক্স মুসলমানদের উপর থেকে নেওয়া হইতো। একজন ইংরেজ সাহেব হিসাব করে দেখাইছে ২৩ পরিমাণ তে কি বলে? ২৩ প্রকার ট্যাক্স জমিদাররা মুসলমানদের কাছ থেকে নিত। ঠিক আছে? সুতরাং স্বাভাবিকভাবেই একজন নেতার কাছে যখন আমার ফলোয়ারদের এত প্রবলেম আসতেছে সেটা সলভ নেতা করবে। সুতরাং ১৮৩১ সাল থেকে হাজী শরীয়তুল্লাহ সাহেবের জীবনের শেষ ৯ বছরে আমরা দেখতে পাই এই ধর্ম সংস্কার আন্দোলনটা ইট হ্যাজ টেকেন আ মানে সোশিও পলিটিক্যাল টার্ন একটা অন্যদিকে চলে গেছে এটা। হ্যাঁ? এবং এটা তখন অন্য জিনিসটার কথা বলতেছে। তারা কিভাবে কি করতেছে তারা ফরাইজিদের মধ্যে তারা সুদকে নিষিদ্ধ করে দেয়। সুদ নিষিদ্ধ এবং সুদকে তারা দেখেন এখানে দেখেন যে মৌলবীরা সুদকে নিষিদ্ধ করে দিয়েছে। বড় অঙ্কের মুনাফা যেহেতু বৈধ, তাই তাদের মাঝে পাট, চামড়া, চাল, অন্যান্য দেশীয় পণ্যের বড় সওদা পাওয়া যেত এবং তারা আ কি বলে এটাকে? তারা এখানে একটা সিস্টেম চালু করে যে লভ্যাংশের ব্যাপারটা ছিল সেখানে। লভ্যাংশ থাকবে, নির্দিষ্ট একটা আ টাইম ফ্রেম থাকবে। আগে নিয়ম ছিল টাইম ফ্রেমটা যদি পার হয়ে যায় তো অটোমেটিক্যালি সুদের পরিমাণ বাড়তে থাকবে। ওরা বলে যে না, টাইম ফ্রেম পার হয়ে গেলেও টাকার পরিমাণ বাড়বে না। মানে মোট কথা সুদকে তারা এই মহাজনী কারবার তারা একেবারে শেষ করে দিল। সুদের আর এখানে কোনো কাহিনী নাই। এবং সুদী পদ্ধতি তারা বিকল্প নির্মাণ করছে। আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেক ভাই কিন্তু কাজ করতেছে। কর্জে হাসানা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করতেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেল আছে যারা সুদকে বাইপাস করতে চায়। ঠিক আছে? সুতরাং কাজ কিন্তু হচ্ছে। আমাদের এখন সবগুলো যদি একসাথে কানেক্ট করতে পারতাম, তাহলে একটা নয়া ফরাইজি আন্দোলন শুরু হয়ে যেত।
হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ফরাইজিগণ কাজ করতেন কৃষকদের মধ্যে, তাঁতিদের মধ্যে। এখানে একটা ব্যাপার আছে আবার। ব্যাপারটা হচ্ছে সেই সময় আরবান মিডল ক্লাস, হ্যাঁ? এই যে ভার্সিটি স্টুডেন্ট, এই যে ব্যুরোক্র্যাট, আমলা, এই সেই মানে এই জিনিসটা এত বেশি ডেভেলপ ছিল না। সুতরাং কৃষক তাঁতিদের মধ্যেও যেরকম আমাদের কাজ করতে হবে, আমাদের যে শহুরে মধ্যবিত্ত সমাজ, এই জায়গাটার মধ্যেও আমাদের কাজ করতে হবে। আমাদের একটা অতিরিক্ত কাজ এসে দাঁড়াইছে। সুতরাং আমরা এই নয়া বিপ্লবটাকে শহর, গ্রাম ২ ভাগে ভাগ করতে পারি। কারণ ২ পাশে কিন্তু স্ট্র্যাটেজি ভিন্ন। শহরে ধরেন কথার কথা অনেকে ট্রল করে, হ্যাঁ? যে আ গ্রামে যেটা ছিল হুজুর, শহরে এসে হয়ে গেছে শায়েখ। ঠিক আছে না? বা এরকম। তো আসলে এটা ট্রলের বিষয় না। স্বাভাবিকভাবে মানুষের রুচির পার্থক্য থাকবে না? পার্থক্য থাকবে। হ্যাঁ? রুচিগত পার্থক্য থাকবে, জীবনযাত্রাগত পার্থক্য থাকবে। তো এই জায়গায় যেটা করার, যেমন ধরুন কথার কথা, গ্রামে ওয়াজ কালচার, শহরে যদি এটার অনুকরণে একটা সেমিনার কালচার করা যায়, খারাপ কি? হইতেই পারে। দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে শহরের মানুষ কি চায়? শহরের মানুষ একটু রিল্যাক্স চায়। সারা সপ্তাহ কাজ করবে, একটু রিল্যাক্স। তো আমি এখানে বিভিন্ন নাশিদ রাখলাম, বিভিন্ন বাচ্চাদের কম্পিটিশন রাখলাম, এই রাখলাম, খাবার-দাবার রাখলাম, বিভিন্ন কিছু রাখলাম। আবার দেখা যাচ্ছে যে একজন শায়েখ এসে কিছু সময় ওয়াজ করে গেলেন। বাচ্চাদের প্রতিযোগিতা রাখলাম। এটা টোটাল প্যাকেজ। বাপ মারা সবাই একটু রিল্যাক্স হলো। এটা খারাপ না তো। হ্যাঁ? এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যা দেখেন বাংলাদেশে একেকটা অ্যাপার্টমেন্ট একেকটা গ্রামের মতো। একটা অ্যাপার্টমেন্টে ২৭ টা বাসা কথার কথা। সেখানে একটা পাড়া। জিনিসটা ছোট কিন্তু একটা পাড়া কিন্তু এটা। আবার দেখবেন একটা গলিতে এরকম অ্যাপার্টমেন্ট আছে ধরেন ১০ টা। তাহলে যাও কত কম? ২৭০ টা পরিবার আছে এখানে। তো এটা অলমোস্ট একটা গ্রামের মতো। তো এই জায়গাগুলোতে আমরা শহরে এবং গ্রামের জন্য আমরা আলাদা স্ট্র্যাটেজি নিতেই পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পোশাক শ্রমিক। পোশাক শ্রমিক নামে একটা বিরাট একটা জনসংখ্যা কিন্তু একটা আছে যারা বঞ্চিত, নিপীড়িত। ওই মুসলমান কৃষকের মতো। ওই সময় মুসলমান কৃষক যেমন ছিল, তাঁতি যেমন ছিল, হ্যাঁ? মানবেতর জীবনযাপন করত। এখন দেখেন মানবেতর জীবনযাপন কারা করে? এই পোশাক শ্রমিকরা করে, কৃষকরাও করে। হ্যাঁ? বাংলাদেশের যারা প্রোডিউসার লেভেলের মানুষ তারা এখনো মানবেতর জীবনযাপনই করে। দেখেন না কি করে? ওই যে আ কি বলে? ৳১ কেজি ফুলকপি গরুরে খাওয়ায় দেয়। তারপর টমেটোর ক্ষেত কেটে ফেলায় দেয়। মন রাগে দুঃখে দাম পায় না। তো এই জিনিসগুলো কিন্তু এখনো আছে, প্রাসঙ্গিক। এখনো ফরেজি আন্দোলন আমি 100% প্রাসঙ্গিক মনে হয় আমার কাছে। হ্যাঁ? একটু ভিন্নভাবে হয়তো শহরে করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে তারা আর্থসামাজিক বিষয়গুলো কিভাবে মোকাবেলা করছে। তাদের ওই যে একটা ইয়ানত ব্যবস্থা ছিল। তারা ওই যে চাল মুষ্টি দিত। নিজেদের সংগঠন চালানোর জন্য একটা ইয়ানত ব্যবস্থা ছিল। আচ্ছা, তারপর তারা আর কি করতেন? এখানে যে কি এই যে ২৩ ধরনের ট্যাক্স তারা নিত এবং প্রচুর পরিমাণে জুলুম করত। হ্যাঁ? এই জমিদাররা অতিরিক্ত ট্যাক্স আদায় করার জন্য দেখেন কি জুলুম করত। খুঁটির সাথে বাইন্ধে রাখত, নাকে মরিচের গুঁড়া ঢেলে দিত, বা বাক্সবন্দী করে পুলিশের কাছে হস্তান্তর করত, অন্ধকার রুমে আটক রাখত, নিম্নাঙ্গে বিষধর এবং হিংস্র পোকামাকড় ছেড়ে দিত। হ্যাঁ? তারপর হচ্ছে কৃষকদের সুন্দরী মেয়েদেরকে উঠায় নিত। এই সমস্ত কাজকর্মগুলো তারা করত। তো আমি একটু মিলানোর চেষ্টা করছি, বুঝছেন? যে ওই সময়কার যারা জমিদার ছিল, অত্যাচারী জমিদার, এইটার হোমোলগাস এখন কারা আছে? হ্যাঁ? এখন দেখবেন যে চাঁদাবাজ ওই একই রকম। তারা অতিরিক্ত জিনিস আদায় করতেছে। দলের নাম আর বললাম না। হ্যাঁ? চাঁদাবাজ এবং সন্ত্রাস সৃষ্টিকারী রাজনৈতিক দল। তারা এখনো ওই সময়কার যারা জমিদার তাদের মতো অবস্থায় আছে। তারা মানুষের কাছ থেকে গলায় পাড়া দিয়ে অতিরিক্ত টাকা আদায় করতেছে। আচ্ছা, ওই সময়ের যারা নীলকর ছিল তারা আজকে কি? আ মিলাতে পারবেন কিন্তু। হ্যাঁ? তারা আজকে এনজিও। তারা ওই একই ধরনের জুলুম অত্যাচার, টিন খুলে নিয়ে যাওয়া, গরু খুলে নিয়ে যাওয়া, এগুলা হয় কিনা? হ্যাঁ, দুজনে মিলতেছে। আর ওই সময়কার যারা ইংরেজ সরকার তারা হচ্ছে আজকের যারা গোলামের ফুত গোলামের রাষ্ট্র নাকি? ওই সময় ইংরেজ সরকার, এখন গোলামের ফুত গোলামের সরকার। মিলে গেছে কিন্তু। তো সুতরাং ফরাইজি আন্দোলন স্টিল প্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে আর কি? তারা ট্যাক্স দিতে অস্বীকার করল যে আমরা আর ট্যাক্স দিব না। এই দেখেন আস্তে আর্থসামাজিক আন্দোলন এটা একটা পলিটিক্যাল টার্ন নিচ্ছে। সরকারের সাথে সংঘর্ষের দিকে চলে যাচ্ছে, তাই না? এই যে দেখেন কর দিতে অস্বীকার করল। তারপর এটাকে আমরা মিলাইতে পারি যে কর দিতে অস্বীকার করা আর পোশাক শ্রমিকরা যদি বেতন কম নিতে অস্বীকার করে। হ্যাঁ? এর কাছাকাছি মিলতে পারে জিনিসটা। আচ্ছা। এবং তাদের কথা ছিল যে ভূমির খাজনা এটা হারাম ইসলামে। ফসলের খাজনা, ফসলের আমরা কি দিব? ওসর দিব। কিন্তু ভূমির খাজনা এটা হবে না। এবং তাদের ছিল লাঙ্গল যার জমি তার। তাদের একটা স্লোগান। হ্যাঁ? এখন আমাদের স্লোগান আমার দিন আমার জমিন নাকি? হ্যাঁ, এই সময় ছিল লাঙ্গল যার জমি তার। হুম। আচ্ছা, আর কাফেরদের তো ট্যাক্স দিবই না। ট্যাক্স তো দিবই না। আর কাফের রাষ্ট্র যে দারুল হার্ব, এই কাফের রাষ্ট্র তো ট্যাক্স দিবই না। এই যে তারা কর দিতে অস্বীকার করে এবং এইজন্য হাজী শরীয়তুল্লাহকে গ্রেফতার করা হয়। যেহেতু তারা ট্যাক্স দিতে অস্বীকার করছে, মুন্সিগঞ্জে হাজী শরীয়তুল্লাহকে এই ট্যাক্স না দেওয়ার কারণে বা ট্যাক্স না দিতে প্ররোচিত করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আবার ছেড়ে দেওয়া হয়। এটার পাওয়া যায় না আরকি। মামলা প্রুফ করতে পারেনি। আচ্ছা,
এরপর তারা কি করলেন দেখেন, এলাকা ভিত্তিক সংগঠন তৈরি করলেন। হ্যাঁ, মালদহের ফরাইজিদের আলাদা সংগঠন, নবাবগঞ্জের ফরাইজিদের আলাদা সংগঠন, এরকম মুন্সিগঞ্জের আলাদা কৃষকদের সংগঠন। হ্যাঁ, এরকম লোকালি তারা, যেমন ধরেন একটা গ্রামে আমাদের 10 জন ফরাইজি আছে, আরো 10 জন মুসলিম আছে যারা ফরাইজি না, এদের সবাইকে নিয়ে আমি একটা কমন পারপাসে, কমন গোলে আমি একটা সংগঠন তৈরি করলাম। হ্যাঁ, এরকম আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের অনেক জায়গায় কিন্তু অনেক এই সংগঠন হিসেবে কাজগুলো চলতেছে। বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা কাজ করতেছে। তো এটাও একটা মিল আমরা খুঁজে পাই যে এলাকা ভিত্তিক সংগ্রামী দল গঠন, সংগ্রামী দল গঠন। এরপরে আমরা দেখতে পাই যে এই আর্থসামাজিক আন্দোলনটা আস্তে, 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 আস্তে একটা পরিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়ে ফেলল। হ্যাঁ, বিশেষ করে এটা দুদু মিয়ার যুগের যে শেষ সময়টা এবং নয়া মিয়ার সময়ের পুরাটাই এটা একটা রাজনৈতিক আন্দোলন, পরিপূর্ণ রাজনৈতিক আন্দোলন। এবং আমরা দেখতে পাই যে এটা দুদু মিয়া এই পুরা এলাকাটাকে কিছু প্রশাসনিক অঞ্চলে ভাগ করে ফেলেন। প্রশাসনিক অঞ্চলে ভাগ করেন, নিজে হচ্ছে উস্তাদ, আমার আন্ডারে কয়েকজন খলিফা, এটাকে বলতো উপ খলিফা, তার আন্ডারে আবার আরো কিছু খলিফা, তার আন্ডারে আবার মানে সবার নিচে গ্রাম খলিফা, গ্রাম খলিফার আন্ডারে 500 পরিবার, 300 পরিবার, অনেকগুলো গ্রাম খলিফার উপরে আবার একজন গির্দ খলিফা, ধরেন কত কটা ইউনিয়ন খলিফা, ইউনিয়ন খলিফার উপরে আবার থাকে একজন উপরাষ্ট্র খলিফা, তার উপর হচ্ছে ওস্তাদ দুদু মিয়া। তাহলে একটা দেখেন প্যারালাল গভর্নমেন্ট চালু হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো আন্দোলনের একটা পর্যায়ে আপনাকে প্যারালাল গভর্নমেন্ট, প্যারালাল ফোর্স, প্যারালাল বিচার ব্যবস্থা এগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, ইভেন আমরা যদি দেখি যে সিরিয়ায় একই জিনিস, তারা প্যারালাল গভর্নমেন্ট। যদি আপনি সোমালিয়া দেখেন প্যারালাল গভর্নমেন্ট আছে। তালেবান টেক ওভার করার আগে তাহলে সমস্ত গ্রাম অঞ্চলে প্যারালাল গভর্নমেন্ট চালাইছে, শুধু শহরগুলোতে আমেরিকার কন্ট্রোল ছিল। সুতরাং যে কোনো দিনই জাগরণমূলক আন্দোলন যখন পলিটিক্যাল টার্ন নিবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্যারালাল সংগঠনগুলো তৈরি হওয়া। বুঝছেন? সুতরাং আমরা এখানে দেখতে পাই যে 1 নাম্বার হচ্ছে খলিফা সিস্টেম, খেলাফত সিস্টেম তৈরি হয়ে গেল। এখানে বিচার হইতো। ফরাইজিরা ইংরেজদের কোর্টে বিচার নিয়ে যেত না। এটা আমি সামনে দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা গেল। পূর্ণ, এবং এখানে বলা হয়তো যে ফরাইজিদের মধ্যে পূর্ণ রাজনৈতিক উপাদান আছে। একটা রাজনৈতিক দলের মধ্যে যা থাকে ফরাইজির মধ্যে ঠিক তাইতে আছে। ঠিক আছে? সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ টেক যে আমরা যদি নতুন কোনো দল গঠন করতে চাই, তার মধ্যে রাজনৈতিক উপাদান থাকতে হবে। হ্যাঁ, এবং একটা পূর্ণ রাজনৈতিক উপাদান তার মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ মানুষের অ্যাসপিরেশন, মানুষের চাহিদা পূরণ হবে না। আচ্ছা, এখানে দেখেন আনছি সমান্তরাল প্রশাসনিক ব্যবস্থা ছিল তাদের। এটা আমি অলরেডি আলোচনা করছি। আপনারা একটু পড়ে নিন। লাঠিয়াল বাহিনী ছিল জামালউদ্দিন মোল্লা। তার নাম ছিল কি? জামালউদ্দিন মোল্লার নেতৃত্বে হাজী শরীয়তুল্লাহ নিজে এটা ফর্ম করে। হ্যাঁ, এবং দুদু মিয়া মক্কা থেকে দুদু মিয়া কিন্তু আলেম। বাপের মতো অত বড় আলেম না, কিন্তু দুদু মিয়া আলেম। মোহসিন উদ্দিন দুদু মিয়া। উনি মক্কা থেকে পড়ে এসে ওই লাঠিয়াল বাহিনীতে যোগ দেয়। হ্যাঁ, সেকেন্ড টাইম আরেকবার যায়। আচ্ছা, তাহলে এটা গেল একটা। এদের বিভিন্ন কাজ ছিল, আপনারা একটু পড়ে নিন। মোকদ্দমা মীমাংসা হইতো, বিভিন্ন রকম মামলা মোকদ্দমা, এবং ব্রিটিশ কোর্টে তারা যেত না, নিষেধাজ্ঞা ছিল যে ব্রিটিশ কোর্টে যাওয়া যাবে না। এই দেখেন প্যারালাল বাহিনী, ফরাইজিরা প্যারালাল বাহিনী তৈরি করে এবং প্যারালাল বিচারিক কাঠামো তৈরি করে তারা। ফরাইজিরা কোনো সরকারি আদালতে খলিফার হুকুম ছাড়া যেতে পারবে না, খলিফার অনুমতি ছাড়া যেতে পারবে না। অধিকাংশ মামলা খলিফারাই মীমাংসা করবে এবং দ্রুত শাস্তি কার্যকর করবে। হ্যাঁ, এটা আমরা দেখছি যে আফগানিস্তানে এই দ্রুত শাস্তি কার্যকরের কারণে সেকুলার কোর্টের চেয়ে ইসলামী শরিয়া কোর্ট এটা মানুষের বেশি মানুষ মিস করে ইসলামকে। হ্যাঁ, আমাদের কাজ হবে এটা, আমাদের কাজ হবে মানুষকে ইসলাম মিস করানো। মানুষকে ইসলাম মিস করানো। পিপল উইল মিস ইসলাম, যে হারে এখানে ইসলাম থাকলে কত ভালো হতো। অলরেডি মানুষ করে। আছিয়ার মৃত্যুর পর তারপর হচ্ছে আপনার ওই যে মাথা থেতলে মারলো। অনেক মানুষ কিন্তু যারা ইসলামপন্থী না, তারাও এগুলো পোস্টার দিচ্ছে অনেক সময় যে এটা হওয়া উচিত। আচ্ছা, এরকম মানুষকে ইসলাম মিস করাতে হবে। আচ্ছা, ইসলামী করে। আচ্ছা, এবং ইংরেজদের বিচারের দ্বারস্থ হইতে নিষেধ করা। তাগুতের কাছে বিচার যাওয়া যাবে না, নাকি? হ্যাঁ, নিষেধ করা এবং গ্রামগুলোতে পঞ্চায়েত চালু করা, প্যারালাল বিচার ব্যবস্থা চালু করতে হবে। ওনারা বলতেছেন যে তাদের যে ফরাইজদের নিজেদের মধ্যে যে কোনো রেষারেষির মামলা কখনোই ব্রিটিশ কোর্টে আসতো না, এবং শুধুমাত্র ঢাকাতে 22টা পঞ্চায়েত ঢাকাতেই ছিল, 22টা কোর্ট ঢাকাতেই ছিল, আর গ্রামে গঞ্জে তো আছেই। তাহলে দেখেন ঢাকায় ব্রিটিশের চোখের সামনে 22টা কোর্ট আছে, প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে ফেলছে তারা, এবং তারা বর্তমান ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করছে। এটা একটা গুরুত্বপূর্ণ টেক আমাদের। হ্যাঁ, যে বর্তমান ব্যবস্থা, সেকুলার ব্যবস্থাপনা, এটাকে আমাদের বারবার বলতে হবে যে এই ব্যবস্থাপনা এটা ধ্বংস করতে হবে এটাকে।
ফুক্কা কুল্লা নিজাম, হ্যাঁ, এটা ধ্বংস করতো। এবং এই যে বর্তমান ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করার একটা বিরাট মেন্টাল মেন্টাল একটা ইফেক্ট আছে। হ্যাঁ, আপনি কেউ আপনাকে ডাকতেছে যে না আমাদের এটা বর্তমান সিস্টেমেই সম্ভব। এটা একটা ইফেক্ট। আর একটা হচ্ছে না এই সিস্টেমটা নষ্ট, আমাকে এটা চেঞ্জ করতে হবে। এই সিস্টেমের কারণে আমি ইসলামের হুকুম পালন করতে পারতেছি না। এই সিস্টেমের কারণে আমি জুমা পড়তে পারতেছি না। এই সিস্টেমের কারণে আমি ঈদের নামাজ পড়তে পারতেছি না। এই সিস্টেমের কারণে আমরা আমার ফিলিস্তিনি ভাইদের কাছে যাইতে পারতেছি না। আমার ভাইরা আমার চোখের সামনে মরতেছে, আমি যেতে পারতেছি না এই সিস্টেমের কারণে। অতএব এই পুরো সিস্টেমটা এটা ভাঙতে হবে। সুতরাং এই যে ফরাইজেরা ইংরেজদের সাথে সরাসরি জিহাদ ঘোষণা করে নাই, কিন্তু এই যে দারুল হার্ব ঘোষণা করে ব্রিটিশদেরকে একটা মেন্টাল প্রেশার, ব্রিটিশরা ফরাইজদেরকে নিয়ে প্রচুর মেন্টাল প্রেশারে থাকতো, প্রচুর মেন্টাল পেইনে থাকতো। এটা ওই পুরো বইয়ের মধ্যে আপনারা দেখবেন যে ব্রিটিশরা খালি মানে আশঙ্কা করতেছে যে কি না হয়, কি না হয়, এত এত 2 লাখ 3 লাখ ফরাইজি বাংলাদেশ ভূখণ্ডে, বিশেষ করে 1857 সালের ওই সময়টা ব্রিটিশরা তো মহাপাগল ওই সময়। হ্যাঁ, যে কি না হয় বাংলাদেশে, কি না হয়। তো সুতরাং এটার গুরুত্বপূর্ণ জিনিস যে তারা বর্তমান ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করছে। এটা লেজিটিমেসিকে তারা ছিনায় নিছে। এটা ব্রিটিশদের উপর একটা মৃত্যুদণ্ডের মতো নাকি? ব্রিটিশ মানে সাম্রাজ্যের উপর একটা মৃত্যুদণ্ডের মতো। সুতরাং আজকেও চাই আমাদের ওলামায়ে কেরাম আমাদের জন্য। মানুষ এত কিছু বুঝে না। মানুষ এত দলিল দিলেও বুঝে না। আলেমরা বলছে বাস ঠিক আছে। সরাসরি হুকুম জানায় দিলে মানুষের জন্য সহজ হয়। এখন এখানে এই যে আমরা দেখলাম যে ফরাজিদের পুরা আন্দোলন, এই আন্দোলনের মধ্যে তাদের মূলত সংঘর্ষ হয়েছে কার সাথে? ব্রিটিশ সরকারের সাথে খুব কমই সংঘর্ষ হয়েছে। খুব সম্ভবত একজন ব্রিটিশ কর্মচারীকে তারা তুলে নিয়ে যেয়ে তাদের সাইজ করে দিছে। অধিকাংশ সংঘর্ষ জমিদারদের সাথে, নীলকরদের সাথে, জমিদারের গোমস্তা-টোমস্তা কয়েকটাকে মারা হইছে। খুব বেশি মানুষকে ফরাইজের হত্যা করে নাই। খুব বেশি মানুষ না। হয়তো হাইয়েস্ট সব মিলায় হয়তো ১৫ জন হবে না। হ্যাঁ? তাহলে ফরাইজিদের মানে মূলত কি? তাদের এই মেহনতটা থেকে আমরা ইউনিক টেক কি নিতে পারি? যেটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে আচ্ছা তাহলে কি একটা জিনিস কি? তাহলে কি ফরাইজিরা কখনোই ব্রিটিশদের সাথে যুদ্ধে জড়াইতো না? যুদ্ধে জড়াইতো। তাদের সে লক্ষ্য ছিল। তাদের লক্ষ্য ছিল ইসলামী ইমারা প্রতিষ্ঠা। একদম সরাসরি এটা আসছে। যে এই ইংরেজ সরকারকে হটিয়ে ইসলামী ইমারা প্রতিষ্ঠা হচ্ছে তাদের লক্ষ্য। এটা অনেক ব্রিটিশ ঐতিহাসিক বলছে। এমনকি দুদু মিয়ার একটা জবানবন্দিতেও এরকম একটা কথা আসছে। হ্যাঁ, যে ইমারা তৈরি। সুতরাং স্পষ্টতই ব্রিটিশের সাথে সংঘাত হইতো, কিন্তু হয় নাই একটা কারণে, সেটা আমরা সামনে আসবো একটু। তাহলে আমাদের ইয়ে থেকে শেষ করে দিচ্ছি। ইউনিক টেক কি আছে দেখেন? ওহাবি প্রভাবিত হয়েও তারা সুফিবাদকে তারা রেখে দিছে। কারণ এটার একটা ইউটিলিটি আছে এই বাংলাদেশের জমিনে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে তারা কাদেরিয়া সুফি তরিকার তারা বেদাতের বিরোধিতা করছে। এবং তারা সম্মেলন, ধর্মঘট, বিদ্রোহ এই কাজগুলো তারা করছে। এটার করসপন্ডিং আমরা ধরে নিতে পারি যে বিভিন্ন সভা করা, সেমিনার করা, স্ট্রিট প্রোটেস্ট করা, হ্যাঁ, এই প্রেস কনফারেন্স, এই মানববন্ধন, এই বিক্ষোভ, সমাবেশ, গণজমায়েত আমরা মেলাইতে পারি অনেক কিছু, তাই না? যেহেতু সরাসরি ইংরেজের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার মতো অবস্থা আসলে নাই। এটা কিন্তু বাস্তবতা। ইংরেজরা হচ্ছে আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত। তাদের প্রশিক্ষিত সৈন্য। সে জায়গায় সরাসরি এই কাস্তে লাঠি নিয়ে তো আসলে ইংরেজদের সাথে এভাবে যাওয়া যায় না। হ্যাঁ? তো যার কারণে তারা বিকল্প ব্যবস্থা, প্রেশার এগুলো তারা নিছেন। আচ্ছা, অসহযোগ। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনাদেরকে আমি একটা বই পড়তে বলব। এই বইটা হচ্ছে রাইটার হচ্ছে জিন শার্প। আপনারা যদি পড়তে পারেন কেউ। বইটার নাম কি? জিন শার্পকে বলা হয় ওই যে আপনারা ক্লজউইজ এর নাম জানেন না? ক্লজউইজ? হ্যাঁ? ইফতেখার সিফাত বইয়ের মধ্যে এই ঘটনাগুলো আছে। ক্লজউইজ হচ্ছে আধুনিক মিলিটারির জনক। আধুনিক মিলিটারি। একটা সময় মানুষ যুদ্ধ করত গডের জন্য, রাজার জন্য। পরে এটা হয়ে গেছে দেশের জন্য, রেজিমেন্টের জন্য। রেজিমেন্টের সম্মান, ব্যাটালিয়নের সম্মান ধরে রাখার জন্য তার প্রাণ দিত। এরকম একটা বিষয়। এই যে মিলিটারি যে রিফরমেশন, এটা হচ্ছে একজন পোল্যান্ডের একজন জেনারেল, তার নাম জেনারেল ক্লজউইজ। এই জিন শার্পকে বলা হয় নন মিলিটারি ভায়োলেন্স মানে নন মিলিটারি অ্যাক্টিভিজমের ক্লজউইজ। মানে ক্লজউইজ হচ্ছে মিলিটারি অ্যাক্টিভিজমের মানে একজন তাত্ত্বিক এবং একজন আরকি। আর জিন শার্পকে বলা হয় নন মিলিটারি ভায়োলেন্স। এই কথাটা আপনারা বুঝতে পারতেছেন? নন মিলিটারি ভায়োলেন্স এইটার তাত্ত্বিক হচ্ছে জিন শার্প। হ্যাঁ? এবং উনার এই আছে যে অসহযোগ মানে কিভাবে একটা গভর্নমেন্টকে ফেলাই দিতে হবে। এটা উনি পৃথিবীর বিভিন্ন বিপ্লবের হিস্ট্রি ঘেটে উনি দেখাইছেন যে কিভাবে একটা গভর্নমেন্টকে ফেলাই দিতে হবে। যুদ্ধ করা লাগবে না, প্রাণক্ষয় হবে না তা না, কিন্তু প্রাণক্ষয় হবে। আমাদের জুলাইতে হয়েছে না? প্রাণক্ষয় হবে। কিন্তু সরাসরি মিলিটারির সাথে যুদ্ধে যাওয়া লাগবে না। কারণ একটা ফ্যাসিস্ট রেজিম
তার পাওয়ার হচ্ছে মিলিটারি। তার শক্তির জায়গায় দাঁড়াই আমি মানে তার সাথে লড়তে পারবো না। আমাকে লড়তে হবে তার দুর্বলতার জায়গায়। হাসিনার হাতে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে। এখন আমি সশস্ত্রভাবে এর সাথে আমি পারবো না। এটা তো শক্তির জায়গা। তাহলে আমাকে খুঁজতে হবে ওর দুর্বলতার জায়গা কোথায়, ওইখানে আমাকে খেলতে হবে। হ্যাঁ, এবং উনি দেখাচ্ছেন যে এইভাবে পৃথিবীর বহু দেশে এইভাবে রেজিম চেঞ্জ হয়েছে ওই জিন শার্পের ওই বইটার মধ্যে। আচ্ছা, তো এই অসহযোগ ফরাইজিরা কিন্তু এই অসহযোগ ব্রিটিশ গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করবো না, ওর ট্যাক্স দিব না, ওর আদালতে যাব না, ওর কি বলে ওটাকে, হ্যাঁ, ওর মানে যতভাবে তাকে অসহযোগিতা করা যায়, সরকারি যে খাস জমি আছে ওইগুলো আমরা দখল করে নিব, নিয়ে আমি ওখানে আমি আমার ইয়ে করবো, দারুল হার্ব ঘোষণা করবো, তোরে আমি অবৈধ ঘোষণা করব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আত্মসম্মান বোধ ফিরায় নিয়ে আসা, মুসলিম পরিচয়, এটা গুরুত্বপূর্ণ জিনিস। বাঙালি বাংলাদেশি এই আলোচনার মধ্যে আমি যাব না, আমি মুসলমান, শেষ। এখন আমরা একটু আসি ফরাজিদের ব্যর্থতা কি কি ছিল, এটা জানার দরকার আছে না? নাহলে পরে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করবো কিভাবে? তাদের ১ নম্বর ব্যর্থতা যে হিসেবে তারা যেটা আনেন, সেটা হচ্ছে যে ফরাইজিরা এত বড় একটা আর্থসামাজিক আন্দোলন, হ্যাঁ? মানে মুসলমানদের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক সচ্ছলতা ফিরায় আনা, এত কিছু তারা করছে, কিন্তু যাকাতকে নিয়ে তারা কোনো প্ল্যান করে নাই। যাকাতের মতো এত বড় একটা জায়গা কিভাবে ফরাইজিদের চোখ এড়ায় গেল বা তাদের সিদ্ধান্তের মানে কোনো স্থান পাইল না, এটা নিয়ে গবেষকরা বেশ মানে কি বলে অবাক হয়েছেন আরকি। যে কেন তারা এটা করতে পারলেন না? যাকাত সংগ্রহ এবং যাকাতকে সেন্ট্রালাইজ করা, তাই না? হ্যাঁ, এটা কিন্তু এটা বিরাট জিনিস কিন্তু, তাই না? কিন্তু এইটাকে তারা ফরাইজিরা এটাকে ব্যবহার করেন নাই। কেন করেন নাই? এটা নিয়ে বিভিন্ন আলোচনা আছে। বা করেন নাই বলতে করছেন এমন কোনো, ফরাইজিরা কি করছে না করছে সবকিছুর প্রমাণ পাওয়া গেছে। কিন্তু যাকাতকে তারা ইউজ করছে এরকম কোনো প্রমাণ এখন এ পর্যন্ত আসে নাই আরকি। করছেন কিনা এটা বলা যাচ্ছে না। আচ্ছা, ২ নম্বর ব্যর্থতা বলা হচ্ছে ১৮৫৭ সালে ভূমিকা রাখতে না পারা। তারা বলতেছে যে ফরাইজিরা উত্তর ভারতে এত যুদ্ধ চলতেছে আর বাংলাদেশে প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ ফরাইজি বসে থাকলো এই সময়। এটা ফরাইজিদের তো ব্যর্থতা। ২.৫ থেকে ৩ লক্ষ ফরাইজি। ফরাইজিরা কিন্তু ওই সময় বসে নাই। ফরাইজিরা ওই সময় টাকা উঠাইছে, হ্যাঁ? অনেক কিছু তারা ওই সময় করার চেষ্টা করছে। যতভাবে হেল্প করা যায় উত্তর ভারতের ভাইদেরকে তারা করার চেষ্টা করছে ওই সময়। কিন্তু তারা সশরীরে এখানে কোনো যুদ্ধ বা বিদ্রোহ কিছু করবে তারা করে নাই এটা। এবং কেন করে নাই? ওনারা বলতেছেন যে এই পুরাটা টাইম ১৮৫৭ সালের যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে শুরু করে নিয়ে একবারে ৩ বছর পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত পুরাটা টাইম দুদু মিয়াকে জেলের মধ্যে আটকায় রাখা হয়েছে। ইতিহাসবিদরা বলতেছে একজন নেতার উপর আপনারা কেন নির্ভর করবেন? যে একজন নেতাকে আপনি আটকায় ফেললেন আর আপনার পুরা কাজকর্ম বন্ধ হয়ে গেল। দুদু মিয়া তো চিঠি লিখছে তার জামাইয়ের কাছে যে তোমরা গিয়ে উত্তর ভারতে যুদ্ধ শুরু করো। এই দেখেন, দুদু মিয়া নিজ বলয়ে থাকা ৫০ জন জমিদার যারা দুদু মিয়ার অনুগত ছিল, তাদেরকে ইংরেজদের সংগ্রামে অংশ নিতে আদেশ দেন এবং পত্রটি তার জামাতার মধ্য দিয়ে পাঠানো হয়। এবং তারা বলছেন যে ১৮৫৭ সালে যদি ফরাইজিরা যোগ দিত, তাহলে ১৮৫৭ সালের রেজাল্টটা ভিন্ন হইতো। এরকম মানে করুণ রেজাল্ট হইতো না। ফরাইজিরা কেন যোগ দেয় নাই? এবং এটা তাদের সাংগঠনিক একটা ব্যর্থতা যে তারা একজন নেতার উপরে নির্ভরশীল। ওই নেতা শেষ, তো তাদের আর কোনো কমান্ড নাই। এরকম হওয়া চলবে না। ৩ নম্বর ব্যর্থতা হচ্ছে, এটা হচ্ছে ওই প্রজন্ম থিওরির কথা আমি আনতে চাচ্ছি, প্রজন্ম থিওরি। সেটা হচ্ছে প্রত্যেক ৩য় প্রজন্মে স্বর্ণযুগ ৩ প্রজন্ম। ৩ প্রজন্মের পরে গিয়ে কি হয়? আস্তে, আস্তে পতনের যুগ শুরু হয়। ঠিক সেটাই হইছে। ফরাইজিদের স্বর্ণযুগ ছিল হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, নয়া মিয়া। এই ৩ জনের সময় ফরাইজিরা সবচাইতে উঁচু অবস্থায় ছিল। হ্যাঁ, এরপর থেকে ফরাইজিদের আস্তে, আস্তে তারা, ওই যে আমি কেবলই বললাম যে ইংরেজদের সাথে সরাসরি রাজনৈতিকভাবে ফরাইজিরা জড়াইতো কিনা, ফরাইজিদের সেই মোটিভ ছিল কিনা? হ্যাঁ, ছিল। কিন্তু কেন জড়ায় নাই? কারণ ৩য় প্রজন্মের পর তাদের মধ্যে আপোসকামিতা দেখা গেছে। ৩য় প্রজন্ম এবং এখানে একটা জিনিস আমার কাছে মনে হয়, এটা আমি আপনাদেরকে হুবহু আমি রেফারেন্স দিতে পারব না। কিন্তু আমি কয়েকটা জিনিস পড়ার ফলে আমার কাছে এটা মনে হয়েছে যে প্রত্যেক এই যে যেকোনো আন্দোলনের ৩ টা প্রজন্মের কথা বললাম না? ২য় প্রজন্মে গিয়ে একটা বড় চান্স আসে। ২য় প্রজন্মে গিয়ে একটা বড় একটা চান্স আসে। এই চান্সটা ক্লিক করতে পারলে ক্লিক হয়, না করতে পারলে না হয় না। হ্যাঁ, এবং এটা আপনি যদি আমাদের মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি যে দল করে, হ্যাঁ, তারা কিন্তু মূলত তাদের যে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক এটা কিন্তু বিপ্লবের জন্য। কিসের জন্য বলেন? এই যে ক্যাডার ভিত্তিক স্ট্রং সাংগঠনিক এবং চেইন অফ কমান্ড এবং ট্রেনিং, এটা বিপ্লবের উদ্দেশ্যে বিপ্লবের মডেলে তৈরি করা। হ্যাঁ, এবং এই মানে পরবর্তীতে দেখা যায় যে ৩য় প্রজন্মে, হ্যাঁ, ধরেন আমি আপনাকে নিয়ে গেলাম যে ভাই চলেন বিরিয়ানি খাওয়াই আপনারে। মাঝপথে আপনাকে একটা সিঙ্গারা খাওয়াইলাম, একটা কেক খাওয়াইলাম, একটা ফ্রুটও খাওয়াইলাম। এরপর যখন আপনাকে বিরিয়ানির সামনে নিয়ে গেলাম তখন আপনার খাইতে পারবেন বিরিয়ানি?
তখন দেখবেন যে আপনার পেট টেট ভরে গেছে, আপনি এখন বলছেন ভাই এখন পরে খাবো। তো ওইটাই হয়েছে একটা বিপ্লবের জন্য গঠিত একটা বাহিনী, জনসব থেকে আপনি 2টা আসন, একটা মন্ত্রী, একটু ক্ষমতার স্বাদ একটু এগুলো যখন দিবেন, তখন তাদের মধ্যে সেই বিপ্লবের আগ্রহ আর থাকবে না। তো যার কারণে এই যে তো আরো বিভিন্ন বিষয় মিলানো যায়। তো এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে দেখেন যে আহ, খান বাহাদুর সাইদুদ্দিন সাহেবের সময় থেকে শুরু করে ফরাইজিরা ব্রিটিশদের সাথে একটা আপোষমূলক নীতিতে চলে যায়, এবং এই কারণে ব্রিটিশরা তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে। এটা একটা করুণ একটা ইতিহাস যে কিভাবে জিনিসটা শেষ হয়ে গেল। তবে ফরাইজিদের যে শরিয়া প্রতিষ্ঠা, ইমারা প্রতিষ্ঠার যে 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 স্পিরিট, এই স্পিরিটটা এর পরও ছিল। এরপর যখন আবার পরবর্তী যিনি কর্ণধার বাদশাহ মিয়া, উনি যখন আসলেন, তখন এই জিনিসটা আবার চালু হলো, এবং ফরাইজিরা বিভিন্ন ধরনের মুসলিম লীগ গঠনে ফরাইজিদের অবদান ছিল। দেখেন সবকিছুর মধ্যে কিন্তু একটা মুসলিম আত্মপরিচয়ের একটা ব্যাপার আছে। মুসলিম লীগ গঠন, পাকিস্তান আন্দোলনে ফরাইজিদের খুব স্ট্রং ভূমিকা ছিল, কৃষক প্রজা পার্টি গঠন, জমিয়ত উলামা ইসলাম গঠন, খেলাফত আন্দোলন, হ্যাঁ, এবং এই বাদশাহ মিয়া ছিলেন খেলাফত কমিটির প্রাদেশিক ভাইস প্রেসিডেন্ট। তার মানে ফরাজিরা কিন্তু থেমে নাই, ফরাজিরা কিন্তু কাজ করতেছে। নিজাম ইসলামী পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা আছে, ঠিক আছে। দুদু মিয়া সেকেন্ড সেকেন্ড দুদু মিয়া যিনি ছিলেন, হ্যাঁ, দুদু মিয়া সেকেন্ড দুদু মিয়া যিনি ছিলেন, তিনি দেখেন কি মুসলিম যখন একটা সেকুলার টার্ন নিছে, তখন উনি মুসলিম থেকে আস্তে আস্তে সরে আসছে। মানে ফরাইজিরা কখনোই কোনো সেকুলার পার্টিতে যোগ দেয় নাই, কারণ তাদের মধ্যে ইসলামের সেই বীজটা এখন তাদের মধ্যে আছে। তখন এই যে দুদু মিয়া সেকেন্ড, উনি পূর্ব পাকিস্তানের এমপি হন, বারবার উনি পার্লামেন্টে শরিয়া আইনের জন্য দাবি করতে থাকেন। হ্যাঁ, জমিয়তুল উলামা ইসলামের পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট হন, বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ ফরাজি জামাত গঠন করেন, এবং ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান হন। ডেমোক্রেটিক লীগ কোনটা বলেন তো? ডেমোক্রেটিক লীগের প্রেসিডেন্ট ছিল খন্দকার মুশতাক, বুঝতে পারছেন? শেখ মুজিবকে জয় বাংলা করে দেওয়ার পর তখন হচ্ছে ওই খন্দকার মুশতাকের নেতৃত্বে একটা ডেমোক্রেটিক লীগ তৈরি হয়, ডেমোক্রেটিক লীগ। ওই ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান ছিলেন এই এই যে এই ভদ্রলোক দুদু মিয়া সেকেন্ড। তার মানে তারা কন্টিনিউয়াসলি তারা মানে ইসলামের পক্ষে কাজ করে গেছে। এবং ইয়েরা বলেন, ইতিহাসবিদরা বলেন যে বাংলাদেশের মুসলমান 3জন নেতাকে তৈরি করার ক্ষেত্রে ফরাজিদের বিরাট ভূমিকা আছে। 3জন কে কে? ময়মনসিংহের মৌলানা ভাসানী, বরিশালের একে ফজলুল হক, এবং যাই হোক, এটা এই রিয়েলিটি মানে নিতে পারলাম না। এটা এটা মানে নেওয়া গেল না। হুম, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আলোচনা। এখন এই হচ্ছে বর্তমান ফরাইজিদের বর্তমান। হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন আমরা দেখতে পাই ইতিহাসে, তো সেই আন্দোলনকে আপনি ঠিক কোন ক্যাটাগরিতে স্পেসিফাই করবেন? যেমন কেউ হয়তো বলবেন সেটা রাজনৈতিক, কেউ ধর্মীয়, সামাজিক অথবা অন্য কিছু। আপনি ব্যক্তিগতভাবে এবং হাজী শরীয়তুল্লাহ একজন বংশধর হিসেবে আপনি কি মনে করেন? এটা একটু ব্রড বিষয়টা, একটু ব্যাপক আমি মনে করি। মানে ধরেন যে কোনো একটা আন্দোলনই তো একটা উদ্দেশ্য নিয়ে শুরু হয়, অবশ্যই। তারপর দেখা যায় যে এটা হয়তো যুগের প্রয়োজন, বা যেখানে শুরু হচ্ছে ওই 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 পটভূমিতে, ওই পটভূমির বিশেষ কোনো প্রয়োজনে দেখা যায় যে আন্দোলনটা একটু ডাইভার্সিফাইড হয়, এদিক সেদিক হয়। যেমন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের যে আন্দোলন প্রথমে ছিল, এটা তো উনি, আমার মনে হয় যতটুকু আমরা জানি বা আমরা পারিবারিকভাবে যতটুকু জি। জানতে পারি, যে উনি কিন্তু আসলে একটা আন্দোলন করবেন বা একটা রাজনৈতিক দল করবেন এটা নিয়ে শুরু করেন নাই। উনি এসেছিলেন, মানে যখন এসছেন ওনার এলাকায়, তো উনি দেখলেন যেখানে মানুষ ধর্ম থেকে সরে গেছে, ইসলামের সাথে অনেক কিছু মানে মিক্স হয়ে গেছে, বা ধরেন ব্রিটিশের এবং হিন্দু জমিদারদেরও প্রভাবের কারণে অনেক কিছু তারা করতে পারছিলেন না। তো এই সময় হাজী শরীয়তুল্লাহ মানুষকে ওই জিনিসগুলি করার জন্য উদ্বুদ্ধ করার থেকে শুরু, তারপর সংগঠিত করা, এইখান থেকে আস্তে আস্তে এটাকে ধরেন ফরাজি আন্দোলনের রূপ নেয়। তো প্রথম দিকে আমি এটাকে মনে করি যে এটা 100% ধর্মীয় সংস্কারমূলক একটা আন্দোলন ছিল। আচ্ছা। পরে সেটা সামাজিক আন্দোলন, এবং আলটিমেটলি এটা মানুষের মুক্তির আন্দোলন, যেটা আমরা অধিকারের আন্দোলন। হ্যাঁ, মানুষের, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সেটা আপনার এই মানুষের স্বাধীনতার সংগ্রাম, যেটা দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ যিনি ছেলে দুদু মিয়া, ওনার সময় যে এটা, কিন্তু এটা পুরোপুরি মানে ধর্মীয় সংস্কার থেকে বের হয়ে অধিকারের জন্য একটা এটা আন্দোলন, সামাজিক এবং রাজনৈতিকের দিকে চলে যায় কমপ্লিটলি। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথমে সংস্কারবাদী একটা আন্দোলন ছিল, জি, এবং পরবর্তীতে যেটা দুদু মিয়ার সময় সেটা একটা অর্থনৈতিক একটা আন্দোলন পর্যন্ত রূপ লাভ করেছিল। জি, জি, সামাজিক, অর্থনৈতিক এবং সবকিছু মিলিয়েই একটা সামাজিক রাজনৈতিক, এর কোনো এক্সাক্ট কোনো একটা জায়গায় ফিট করা যাবে না। না, এক্সাক্ট কোন একটা জায়গায় কোন একটা সংজ্ঞা দিয়ে এটাকে ফিট করা যাবে না, কারণ এত ব্যাপক এটা হয় এক সময়।
মানে এটাকে বলতে পারেন আপনি ব্রিটিশের আন্ডারেও আমার মনে হয় ডব্লিউ হান্টার, আমার সম্ভবত ইফ আই এম নট রং, উনি সম্ভবত লিখছিলেন যে এটা ব্রিটিশের অধীনে একটা আলাদা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়ে Exactly. গেছিল দুদুমিয়ার সময়। জি। একটা ধর্মীয় সংস্কার মূলক আন্দোলন শুরু হয়ে হয়ে ধীরে ধীরে কোথায় একদম চলে পুরো গেছে।